জিয়াউর রহমান সাহেব উনি হাদির গণতন্ত্রের যে বিষয়টা সেইটাকে হাইলাইট করছেন। ওনার যে অ্যান্টি ইন্ডিয়ান যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেইটা কিন্তু উনি বলেন নাই। জুতা মোজা খুলে তার পবিত্র মাটিকে যেভাবে স্পর্শ করেছেন, এই জাতির প্রতি তিনি যে শ্রদ্ধা জানিয়েছেন, এই মাটির প্রতি যে তার ভালোবাসার আবেগ প্রকাশ করেছেন, ওখান থেকেই প্রমাণ হয়েছে যে তিনি বীরত্বপূর্ণ পরিবেশ নিয়ে তিনি ফিরে আসেননি, মানুষ তাকে বীরের বেশেই গ্রহণ করেছে। এত বড় রক্তের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, মানে মুক্তিযুদ্ধের কথা আমি মিন করছি, এবং সেইটা সেই আকাঙ্ক্ষা অর্জিত হয়নি বলে 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান নানা সময় করতে হয়েছে, কিন্তু ভিত্তি তো ওইটা, ভিত্তি তো আমার সাম্প্রদায়িকতা, ভিত্তি তো আমার ইতিহাস ঐতিহ্য। এইটাকে যারা নস্যাৎ করতেছে তারা বাংলাদেশকে নস্যাৎ করতে চায়। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল, এবং আমাদের সঙ্গে আরও আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনাদের তিনজনকেই স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, দূরত্ব ঘুচেছে, তারেক রহমান দেশে ফিরেছেন। তার এই ফেরা ভবিষ্যৎ রাজনীতির নানা দিক পরিবর্তন হতে পারে এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে বহুদলীয় গণতন্ত্র সুসংহত হবে, রাজনৈতিক পরিবেশ, বিরোধী পক্ষের সমালোচনা, দলের শীর্ষ নেতা হিসেবে দলকে নিয়ন্ত্রণ তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন অনেকেই। এছাড়া আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত এনসিপির আসন সমঝোতা সব মিলিয়ে কোন দিকে বাঁক নিচ্ছে বাংলাদেশের রাজনীতি, সেই হিসেবটি বুঝতে আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ। শুরুতেই মাহবুব কামাল ভাই একটু আসতে চাই, তিনি যখন দেশে ফিরেছেন 15 মিনিটের পথ প্রায় 3 ঘন্টার উপরে লেগেছে তার কাঙ্ক্ষিত যে মঞ্চ রয়েছে সেখানে যেতে, এবং সেখানে যেয়ে তিনি ভাষণ দিয়েছেন। একটু আপনার কাছ থেকে শুরু করতে চাই যে তার ভাষণ একটু ব্যাখ্যা শুনতে চাই আপনার কাছে। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে সমালোচনা এবং আশঙ্কা তো কিছু আছেই, সেগুলো পরে আসতেছি। যে বিষয়গুলো ভালো লেগেছে তার বক্তৃতার এবং যেগুলো আমাকে টাচ করেছে সেগুলো একটু বলি আগে। দেখেন, এটা ছিল ইগো অর্থাৎ আমিত্ব এবং অথরিটি অর্থাৎ কর্তৃত্ব, এই দুটি ছাড়া একটা চমৎকার একটা ভাষণ, যেখানে আমিত্ব নাই, যেখানে কর্তৃত্ব নাই। হ্যাঁ, খুব ভালো। আমার মনে হয় যে উনি দীর্ঘদিন যে ব্রিটেনে ছিলেন, আমার মনে হয় ব্রিটিশ পলিটিক্সের সাথে একটা মিথস্ক্রিয়া হয়েছিল তার, যে কারণে উনি এতটা ডেভেলপ করেছেন। ইটস এ গুড সাইন। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে উনি একটা অ্যাকোমোডেটিভ পলিটিক্স সূচনা করতে চান, একটা কি বলে যে সবাইকে নিয়ে একটা রেইনবো সোসাইটি উনি করতে চান। এটা আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন হয়েছে তার বক্তৃতার পরে। যে জিনিসগুলো ভালো লাগছে, দেখেন উনি শুরু করেছেন পাহাড়ি এবং সমতলের মানুষ। পাহাড়িদের কথা কিন্তু কেউ বলে না, এটা কিন্তু একটা আপনার কি বলবো, এটা একটা এক্সট্রা ডাইমেনশন তার বক্তৃতার। হ্যাঁ, যে পাহাড়িদেরকে অ্যাড্রেস করা। এই প্রসঙ্গে একটু বলি যে স্বামী বিবেকানন্দ আপনার 1893 সালে শিকাগোতে একটা বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন। তো উনি রেজিস্ট্রেশন করেন নাই, ফলে তার বক্তৃতার সময় ছিল 5 মিনিট। তো উনি অ্যাড্রেস করছেন প্রথমেই যে ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, প্রথমে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। এইটা দ্বারা সবাই মুগ্ধ হয়ে গেছে। তখন বলতে না, আপনি আরও বলেন, আরও বলেন, আরও বলেন। হ্যাঁ, এই যে সম্বোধন, একটা আগ্রহ, এই যে সম্বোধনটা কীভাবে করতে হয়। তার একটা জিনিস ভালো লাগছে, উনি সব ধর্মের কথা বলছেন। এই যে রিলিজিয়াস যে এথনিসিটি আছে সেগুলিকে একটা হারমোনিয়াস সোসাইটি উনি করতে চাইছেন, এটা খুবই ভালো। তারপরে প্রতিবন্ধীদের কথা বলছেন, 40 লাখ প্রতিবন্ধী, এটা কিন্তু খুবই, এইগুলি তো মানে এগুলি কি আনঅ্যান্সার্ড থাকে এগুলি। হ্যাঁ, এই কোশ্চেনগুলি আনঅ্যান্সার্ড থাকে পলিটিশিয়ানদের কাছে, হি অ্যান্সার্ড। তারপরে ধরেন উনি বিশৃঙ্খলাকে প্রতিহত না বা সহিংস থেকে প্রতিহত না, দূরে থাকতে বলছেন। অর্থাৎ এটা একটা শান্তির বাণী আমি মনে করব।
এটা ভালো লাগছে। আর সাংবাদিক হিসেবে আমার যেটা ভালো লাগছে সেটা হলো যে উনি কথা বলতে দিতে হবে, সবাইকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা দিস ইজ দ্য বেসিক অফ ডেমোক্রেসি। এবং উনি একটু বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, এই প্ল্যানটা উনি ডিটেল আউট করুক, সেটা পরে আসতেছি আমি। দেখেন, এইটা একটা খুব ইন্টারেস্টিং, এটা কোনো রহস্য আছে কিনা আমি জানি না, ইজ দেয়ার এনি মিস্ট্রি, যে উনি কতগুলি জিনিস উনি অ্যাভয়েড করছেন। এইটা কি ওনার অ্যাকোমোডেটিভ পলিটিক্সের কারণে না কোনো রহস্য আছে আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। যেমন ধরুন, উনি ফ্যাসিবাদ কথাটা উচ্চারণ করেন নাই, হ্যাঁ, ফ্যাসিবাদ ইত্যাদি এইসব। তারপরে ভারতের ব্যাপারে দেখেন, বিবিসির সাক্ষাৎকারে উনি ফেলানি কিভাবে কাঁটাতারের বেড়ায় নিহত হয়েছিলেন এবং তখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি কথা বলছেন, কিন্তু এইবার উনি আধিপত্যবাদীরা বলছেন, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কিন্তু বলেন নাই। মানে এটা কি এক ধরনের কৌশল কিনা বলছি আমি, এটা বলেন নাই। তারপর ধরেন ওসমান হাদির এন্টায়ার পলিটিক্সটা থেকে অ্যান্টি ইন্ডিয়ান অ্যাগ্রেশনের বিরুদ্ধে। উনি কিন্তু গণতন্ত্রের কথা খুব একটা বলেন নাই, উনি বলছেন সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অথচ তারেক রহমান সাহেব উনি হাদির গণতন্ত্রের যে বিষয়টা সেইটাকে হাইলাইট করছেন। ওনার যে অ্যান্টি ইন্ডিয়ান যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেইটা কিন্তু উনি বলেন নাই। সেটা কিন্তু হাদিকে টোটালিটিতে আনা হয় নাই। হাদির যে মানে ইন্ডিয়ান এক্সপ্যানশনিজম, ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে ওনার যে স্ট্যান্ড ছিল, সেইটা উনি বলেন নাই। এই যে মানে ভারতকে উল্লেখ না করা, তারপরে ফ্যাসিবাদ উচ্চারণ না করা, এগুলো হইতে পারে যে উনি ভারতের সাথে একটা ডিগনিটি সম্পর্ক করতে চান, একটা মর্যাদা সম্পন্ন ইকুয়াল রিলেশন করতে চান, যে কারণে ওনাকে ভারতকে হোস্টাইল করছেন না, এটা হতে পারে। অথবা কোনো রহস্য থাকতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। হ্যাঁ, তো ফলে আপনি যদি বলেন অন অ্যান অ্যাভারেজ, তাইলে এইটা একটা ভালো বক্তৃতা হয়েছে, ইট ওয়াজ এ গুড অ্যাড্রেস টু দ্য নেশন, এটা আমি বলবো। তো প্যারাডক্সটা হচ্ছে, মানে এখানে একটা প্যারাডক্স আছে, সেটা হচ্ছে যে একজন মাত্র ব্যক্তির কাছে এই রাষ্ট্রের যাবতীয় অনাচার, যাবতীয় অধঃপতন, এইটা যে মুক্তি চাওয়া হচ্ছে, আমরা যে চাচ্ছি আর কি, হ্যাঁ, এটা কেমন আর কি ব্যাপারটা, মানে তাহলে কি হোল জিনিসটাই মানে তারেক রহমানের মধ্যে দিয়ে পার্সোনিফাইড হচ্ছে, মানে উনি একাই এটাকে, এমনটাই বোঝা যাচ্ছে, এটা মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে যে তারেক রহমান একটা প্রেসক্রিপশন দিবেন, আই হ্যাভ এ প্ল্যান, এই প্রেসক্রিপশনটা বাস্তবায়ন করবে কে? দ্যাট ইজ দ্য বেসিক কোশ্চেন। সেটাই প্রশ্ন। হ্যাঁ, এবং মানে আমি তো বলি যে মেয়ারলি একটা ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, ব্যাপারটা কিন্তু ওরকম না। এটা কতগুলি সার্জারির দরকার আছে, কতগুলি অস্ত্রোপচারের দরকার আছে রাষ্ট্রের, হ্যাঁ, খুব জটিল অস্ত্রোপচারের দরকার আছে। সেই সার্জনরা কারা, এটাও তো আমাদের বুঝতে হবে। কারণ তারেক রহমান কোন প্রেমিসে আসলেন, এইটা আমাদের বুঝতে হবে। যে পাটাতনের উপরে উনি দাঁড়িয়ে বক্তৃতা করলেন, সেই পাটাতনটা কেমন, সেইটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে, দেখেন, কতগুলি জিনিস কিন্তু তাকে, এই জিনিসগুলো তাকে অ্যাড্রেস করতে হবে। যেমন একটা হচ্ছে মুক্তিযুদ্ধকে এলিমিনেট করার চেষ্টা করা হচ্ছে, এটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইভেন এমনও বলা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানে না। তার মানে এটা একটা জটিল সমস্যা। আচ্ছা, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কি দেশ গড়া সম্ভব? আমি বলছি এটা চলতেছে। 2 নম্বর হচ্ছে, দেখেন, আমাদের যে কালচারাল হেরিটেজ আছে না, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, হ্যাঁ, এই যে সঙ্গীত, নৃত্য, বাউল, আউল, এই সেই নানা রকম আমাদের কালচারাল হেরিটেজ আছে, এইগুলির উপরে কিন্তু আঘাত আসছে। এবং এই আমাদের কালচারাল হেরিটেজটাকে ইসলামিক মানে কালচার দ্বারা রিপ্লেস করার চেষ্টা করা হয়েছে এই 16 মাস। ঠিক আছে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। আমাদের যে অতীত, আমাদের যে ঐতিহ্য, এইটাকে রিপ্লেস করার চেষ্টা হয়েছে। 2, 3 নম্বর হচ্ছে, দেখেন, মানে এটা খুবই জটিল একটা সমস্যা, কিন্তু সেটা হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সটাকে ক্যাশ করে রাজনীতি করা হয়েছে। এবং এই করতে করতে ভারতের সাথে আমাদের একটা নাজুক সম্পর্ক তৈরি হয়েছে, যে নাজুক সম্পর্কটা একটা যুদ্ধাবস্থা তৈরি করছে কিন্তু, হ্যাঁ, যেমন ধরেন
ভারত এবং বাংলাদেশের যে কতগুলি সাম্প্রতিক যে কতগুলি ঘটনা যদি আপনি দেখেন, হ্যাঁ, এই যে ভিসা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে সব, যাই হোক, তো যুদ্ধটা কি? যুদ্ধটা আমি কালকে একটা টক শোতে বলছি যে যুদ্ধ হচ্ছে যে কোনো সংকটে ওয়ার্স্ট অল্টারনেটিভ, সবচেয়ে বাজে বিকল্প হচ্ছে যুদ্ধ। এবং যুদ্ধ শুধুমাত্র আপনার মানুষ হত্যা করে না, যুদ্ধ শুধুমাত্র প্রাণ নাশ করে না, যুদ্ধের একটা ইকোনমিক এফেক্ট আছে। এবং আমাদের যে ইকোনমি, এইটা যুদ্ধ অ্যাফোর্ড করতে পারে না, আমাদের যে ইকোনমি, ঠিক আছে? ফলে যে কোনো বিচারে আমাদেরকে যুদ্ধ অ্যাভয়েড করতে হবে। এই না যে আমরা যুদ্ধ করলে হেরে যাব, তা না। আমরা যদি বিজয়ী হই তাইলেও কিন্তু যুদ্ধ অ্যাভয়েড করতে হবে, কারণ এটা ইকোনমির উপর একটা এফেক্ট পড়বে, এটা আমাদের প্রাণ নাশ করবে। সো এরকম একটা নাজুক পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এইটাকে তারেক রহমানকে হ্যান্ডেল করতে হবে। এটা কিন্তু টাফ জব, এইটা খুবই টাফ জব। তবে ধরুন আরেকটা আছে, যেমন আমাদের যে সেনাবাহিনী, আমাদের কি বলে যে নিরাপত্তার শেষ ভরসাস্থল কি? সেনাবাহিনী। সে পুলিশ যদি ফেল করে, যদি বিডিআর ফেল করে, আলটিমেটলি সেনাবাহিনীর কাছে যায় নিরাপত্তার ব্যাপারটা। সেইটাকে সেই সেনাবাহিনীকে অকার্যকর করার চেষ্টা হয়েছে, সেই সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছে। এখান থেকে আমাদের সেনাবাহিনীকে আবার আগের ইমেজ ফিরিয়ে আনা, হ্যাঁ, সেটাও কিন্তু একটা টাফ জব, একটা চ্যালেঞ্জ। আমি আসবো অনেক, হ্যাঁ, শেষ 1 মিনিট, আধা মিনিট। সেটা হচ্ছে এই যে বিশাল একটা সংকটের পাটাতনে দাঁড়ায় উনি বক্তৃতা করলেন, এইটা যদি কখনো অ্যান্টি ক্লাইম্যাক্স দেখতে হয় আমাদের, নাটকে হয় না যে ক্লাইম্যাক্স উঠতে তারপরে একটা হঠাৎ অ্যান্টি ক্লাইম্যাক্স, সেইটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। তারেক রহমান শুড বি ভেরি অ্যাওয়্যার অফ হিজ রেসপন্সিবিলিটিস। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরও একবার। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু আসতে চাই, একটু জানতে চাই আপনার কাছে যে অনেক চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, তিনি দেশে ফিরেছেন, তার সামনে অনেক চ্যালেঞ্জ মূলত কি ফেস করতে হতে পারে তাকে একটু জানতে চাই আপনার কাছে, বা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি সরাসরি যদি যাই কথায়, আপনি যে এজেন্ডাটা আজকের আলোচনা করলেন এবং যে আলোচনাগুলো আমরাও করছি, তার বোধহয় একটা বড় কারণ সময়টা কেমন। আমরা কোন সময়টা কথা বলছি? কারণ সময়টা যদি আমি বড় ব্যাখ্যায় না যাই, সেটা হচ্ছে একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে মানুষের ব্যাপক প্রত্যাশা, ন্যূনতম গণতন্ত্রের প্রত্যাশা, ন্যূনতম একটা বৈষম্যহীন সমাজের প্রত্যাশা, ন্যূনতম যাতে অশান্তি না থাকে, শান্তি চাই, এই প্রত্যাশা। এটাই তো একটা সাধারণ। এখন দ্বিতীয় কথা যদি বলি, এটা তো চাইলেই হয় না। এটা একটা, যদি বলেন, আমাদের এই সমাজ দীর্ঘদিন ধরে এই সংকটের মধ্যে আছে। নিকট অতীতে এই সংকট বাড়ছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, তাদের কাছে যে ব্যাপক প্রত্যাশা ছিল, কিন্তু তারা এটাকে ফেল করছে না কেউ পরিকল্পিতভাবে করছে, সেটা সময় বলে দেবে। তো সেই ধরনের একটা সংকটের সময় বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম বড় দল, তার প্রধান, আমি বিষয়টাকে এইভাবে দেখি যে তিনি নানা কারণে দেশে থাকতে পারেন নাই, বিদেশ থেকে দল পরিচালনা করেছেন এবং দেশে আসছেন। দলকে নিয়ে কিভাবে তিনি তার দায়িত্ব পালন করবেন, বিবেচনাটা আমরা এইভাবে করি। কিন্তু আমাদের দেশগুলোতে, এই ধরনের দলগুলোতে হয়তো ব্যক্তি প্রধান হয় বলে ব্যক্তির আলোচনাটা আসছে, থাকতে পারে, সেটা তাদের এই দলীয় জায়গা, সেটা নিয়ে আমি হয়তো অন্য মন্তব্য করছি না। কিন্তু আমি পজিটিভলি যে কথাগুলো কয়েকটা দেখতে চাই, সেটা কি? যেমন ধরেন, বিএনপির সাথে আমাদের রাজনৈতিক নানা মত পার্থক্য, কিন্তু বিগত দিনের আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ কোনো আন্দোলন করিনি, কিন্তু রাজপথে গণতন্ত্রের আন্দোলন বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হয়েছে। যখন তাদের উপরে নিপীড়ন হয়েছে, আমরা বিরোধিতা করেছি, আমাদের উপরে নিপীড়ন হলে তারা বিরোধিতা করেছে। তার মানে গণতন্ত্রের ওই নিশানায় যার যার জায়গা থেকে গেলে একটা জায়গায় মিলতে আমরা চেয়েছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণঅভ্যুত্থান উত্তর পর্যায়ে এসে ঐক্যমত্য কমিশনে যে ন্যূনতম কতকগুলো জায়গায় আমরা কিন্তু কীভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় এবং ঐক্যের প্রয়োজনীয়তা, সে আলোচনায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি এই কথাগুলো বলছি যে ওই যে সেই দলের প্রধানের সামনে চ্যালেঞ্জ কী সেই জায়গা থেকে আমি আর না বাড়িয়ে আরেকটা কথা খালি বলি, যে এই যে এখন গণঅভ্যুত্থান উত্তর পরে, যেটা কামাল ভাই একটু বলার চেষ্টা করলেন, সময়ের বিবেচনায় হয়তো উনি আরও ডিটেল বলবেন, বা উনি তো বলেই যাচ্ছেন এই কথাগুলো, যে দক্ষিণপন্থার যে চরম উত্থান পর্ব আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের এই যে একটু আগে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অন্য কথাগুলো, সেটাকে যেন ধূলিসাৎ করে দিতে চায় এবং নানা অপশক্তিকে সুযোগ আরও করে দিতে চায়। তাহলে সেরকম একটা জায়গায় বিএনপির মতো দলের প্রধান তিনি এসে তার দলকে নিয়ে আমাদের সাথে যে পয়েন্টগুলো, অন্ততপক্ষে গণতন্ত্রের কথা,
অন্ততপক্ষে মুক্তিযুদ্ধের কথা, অন্ততপক্ষে কথা বলার স্বাধীনতার কথা, অন্ততপক্ষে মানুষের ন্যূনতম অধিকারের জায়গায় যতটুকু আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব সেটা যদি চলার পথে সুযোগ হয় সেটাও করার জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা, একটা বাংলাদেশের মানুষের একটা নিশ্চয়ই তাদের যে সমর্থন আছে সেইটাকে বিবেচনা করে একটা বড় দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশার জায়গায় থেকে উনি এসে এই কথা বলছেন। ওনার অন্য কথার মধ্যে আমি না যাই, একটা কথাকে আমার কানে আমি এটাকে একটা অন্যতম পজিটিভ হিসাবে নিতে চাই এবং বলতে চাই, সেটার সাথে জাস্ট একটু পেছনে রিলেট করি, এটা বিশেষ করে মাহবুব কামাল ভাই অন্যদেরও দৃষ্টি আকর্ষণ করি, যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে যদি আমি ভুল না করি 12 তারিখেই তো না 8 তারিখে শপথ নিলেন। তার শপথের সময় সবাই আমন্ত্রিত হিসেবে আমরাও গেলাম। আমি যখন ফিরে এলাম তো আমার বাসায় ওঠার আগে শ্রমজীবী মানুষরা একটু ছোট আড্ডা করছিল, তা তারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছে, উঠে দাঁড়িয়ে কথা বললো। তা আমি বললাম যে কী ব্যাপার, তো বলে যে হ্যাঁ দেখলাম আপনারা, এলাম যে হ্যাঁ তা কী অবস্থা বলেন আপনারা। আমি একটু শুনতে চাইলাম, একটা শব্দ আমাকে বলেছিল, কি শুনবেন সেই শব্দটা আমি আরও দু এক জায়গায় বলেছি, আজকেও একটু বলি। বলল যে হয় সবাই মিলে জিলে থাকেন, শব্দটা খেয়াল করেন, শ্রমজীবী মানুষের কথা, মানে হয় দেখলাম আপনাকে একটু হয় মানে তাদের ভাষা, সবাই মিলে জিলে থেকে। আমি বললাম যে কী করা উচিত, সবাই মিলে জিলে থেকে দেশকে মানে ভালো করেন তার ভাষায়। আমি দেখলাম তারেক জিয়া সাহেব তিনি একটা বাক্য বোধহয় 3 বার উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে আমরা শান্তি চাই। তো এই কথাটা কেন, এই যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় গেলে মানুষ প্রথমেই বলে ভাই অশান্তি তো শেষ হলো না, তাহলে আসলেই যদি যতটুকু তার দল তার রাজনীতি সে করবে, আমার দল আমার রাজনীতি, অন্যরা তারা করব, কিন্তু ন্যূনতম এত বড় রক্তের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, মানে মুক্তিযুদ্ধের কথা আমি মিন করছি, এবং সেইটা সেই আকাঙ্ক্ষা অর্জিত হয়নি বলে 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান নানা সময় করতে হয়েছে, কিন্তু ভিত্তি তো ওইটা, ভিত্তি তো আমার অসাম্প্রদায়িকতা, ভিত্তি তো আমার ইতিহাস ঐতিহ্য। এইটাকে যারা নস্যাৎ করতে চায় তারা বাংলাদেশকে নস্যাৎ করতে চায়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে শান্তি, যার যার জায়গা থেকে যদি ন্যূনতম এই জায়গায় তিনি দলের প্রধান হিসাবে বা তার দল পুরো জায়গায় একটা অবদান রাখতে পারে, এবং যতটুকু যেখানে আমাদের সম্ভাব্য ঐকমত্য কমিশন ও জায়গায় আলোচনা করেছি, আমি সেইটাকে একটা পজিটিভ জায়গায় দেখতে চাই। ওনার বক্তব্য অনেক ছিল, সেটা বলতে চাই না, কিন্তু আমি কামাল ভাইয়ের সাথে অনেক পয়েন্টে একমত, যে আমার কাছেও প্রাইমারি মনে হয়েছে, যদিও ধরেন উনি রাজনীতি থাকা অবস্থায় তো রাজনীতিতে ওনার সাথে এরকম দেখা সাক্ষাৎ আমাদের সুযোগ সুবিধা এটা হয়ও নাই, বা ওই রকম আন্দোলন সংগ্রাম হয়তো ওনার সুযোগ হয় নাই বলে দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্রের সংগ্রাম, সাম্প্রদায়িক সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলাদেশ সংগ্রাম এবং মানুষের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণ প্রজন্ম তাকে হতাশ না করে আরও এগিয়ে চলা, এই দেশটা আমাদের সবার, সেই জায়গায় যদি ন্যূনতম দায়িত্ব পালন তার দল এবং আমরা সবাই মিলে করতে পারি, সেইটাকে আমি পজিটিভ হিসাবে দেখি। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব রহমতুল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে তিনি ফিরেছেন, তার এই ফেরার মধ্য দিয়ে কি রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করছে কিনা বা বইবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে কালের কণ্ঠের, কালের সংলাপের এই অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলীকে, সেই সাথে আমার সহ আলোচক শ্রদ্ধেয় মাহবুব কামাল সাহেব এবং প্রিন্স সাহেব, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তারেক রহমান সাহেবের এই আগমনটা ছিল বহুল প্রত্যাশিত। স্বাভাবিকভাবেই আমি যেহেতু বিএনপি করি, আমার কাছে প্রত্যাশাটা এক রকমের ছিল, ওনাদের কাছে আরেক রকমের থাকতে পারে। বিএনপির দীর্ঘদিন তৃণমূলের নেতাকর্মীরা বহু কোটিবার স্লোগান দিয়েছে, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে, আমি নিজে সহ। মানে বীরের বেশি তো ফেরা হয়েছে, আপনার কাছেও কি তাই মনে হচ্ছে কিনা? মানে আমরা যেটা দেখলাম আর কি, তিনি কয়েক মিনিটের পথ, সেই কয়েক ঘন্টা লেগে গেছে তাকে সংবর্ধনা স্থলে যাওয়ার জন্য, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন মানুষ। তো এটা এক ধরনের বীরের মতো নয় কি? সেটাই বলছিলাম যে বীরের বেশে আসবে, এটা অনেক সময় কিন্তু অনেক নেতাকর্মীরা স্লোগান দিত, কিন্তু পরক্ষণেই হয়তো মনের মধ্যে শঙ্কা তৈরি হতো যে আসলেই কি উনি বীরের বেশে ফিরতে পারবেন। এবং আপনি খেয়াল করবেন অনেকগুলো ঘটনা আছে। ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের মনে হয় 1-1.5 মাসের মাথায়
এমনভাবে বলেছিল, নরসিংদী একটা সমাবেশে সম্ভবত, তো তুই এত কথা বলিস কেন, আয় পাল্লা আয়, দেখিয়ে দে। এবং আমাদের আধিপত্যবাদ বিরোধী তরুণ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদি, তার একটা রেকর্ডিং আমার স্ত্রী বারবার বাজিয়ে বাজিয়ে শোনে। বলে যে এই হাসিনাই বলেছিল, যে শেখ হাসিনা বলেছিল, তাকে হুমকি দিয়ে বলেছিল আয় পাল্লে আয়। তারেক রহমান তার কয়দিন পর দেশে আসছেন, এসে যদি তারেক রহমান সাহেব বলেন যে হাসিনা এবার তুমি আসো, আমি এসেছি, যেটা মাহবুব কামাল ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যে কোনো ইগো এবং কর্তৃত্ববাদ তার বক্তব্যের মধ্যে প্রকাশ পায়নি। উনি বীরের বেশে এসেছেন ঠিকই, কিন্তু তার আশার মধ্যে কোনো বীরত্বপূর্ণ ভাব মানুষ লক্ষ্য করেনি। উনি বিমানবন্দর থেকে নেমে জুতা মোজা খুলে, শুধু জুতা না, মোজা খুলে তার পবিত্র মাটিকে যেভাবে স্পর্শ করেছেন, এই জাতির প্রতি তিনি যে শ্রদ্ধা জানিয়েছেন, এই মাটির প্রতি যে তার ভালোবাসার আবেগ প্রকাশ করেছেন, ওখান থেকেই প্রমাণ হয়েছে যে তিনি বীরত্বপূর্ণ পরিবেশ নিয়ে তিনি ফিরে আসেননি, মানুষ তাকে বীরের বেশেই গ্রহণ করেছে। এটা একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবস আমরা মনে করি, এবং আমার মনে হয় যে সমগ্র জাতি এটাকে ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবেই দেখেছে। মাহবুব কামাল ভাই দুই চারটি কথা একটু বলেছেন, যে তিনি তার বক্তব্যের প্রতি খুবই অভিভূত, টাচ করছে তার হৃদয়কে। এবং আমি সাধারণ মানুষের বা অন্যান্য মানুষদের সঙ্গে যাদের সঙ্গেই কথা বলেছি, তাদের প্রত্যেকেই তার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন। এটা আমার মনে হয় যে তার এটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট, যে টেলিভিশনে মানুষ শুনেছে গত 1.5 বছর 2.5 বছর, এর আগে মিডিয়ার কল্যাণে তার বক্তব্য শুনেছে, মানুষ বলেছে যে তার বক্তব্য অনেক স্মার্ট, অনেক পরিবর্তনশীল, অনেক প্রত্যাশা তার বক্তব্যের মধ্যে দেখা যায়। কিন্তু তিনি সেই দিন যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য মানুষকে টাচ করেছে। কারণ মাহবুব কামাল ভাই তো আর সাধারণ কোনো মানুষ না, পড়াশোনা করা মানুষ, কথা বলার মানুষ। উনি সময় অসময়ে বিএনপির বিরুদ্ধে যথেষ্ট কথা বলেন, ওটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু তার বক্তব্য যে তাকে টাচ করেছে, এই টাচ করার বিষয়টা কিন্তু ভিন্ন। কিন্তু তিনি 2-3টি বিষয় একটু মনে হয় বলতে চেয়েছেন যে এগুলো বললে ভালো হতো। যেমন ভারতের কথা উনি উল্লেখ করেননি, ফ্যাসিবাদী শব্দ উচ্চারণ করেননি, হাদির যে প্রত্যাশা ছিল সেই বিষয়ে তিনি কিছু বলেননি। হ্যাঁ, এটা ওনার সংক্ষিপ্ত বক্তব্য ছিল, তো সংক্ষিপ্ত বক্তব্য ছিল বলেই কিন্তু হৃদয়কে টাচ করা সম্ভব হয়েছে। কিন্তু ওনার পুরো বক্তব্যটাকে যদি আমরা সামারি করি, আধিপত্যবাদ শব্দটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আধিপত্যবাদ শুধু ভারত কেন, আবার আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের নাম বলতে হবে কেন? আধিপত্যবাদী শক্তি সে যেই হোক, তার বিরুদ্ধে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলেছেন। আমি মনে করি যে সস্তা প্রচার পাওয়ার জন্য ভারতের বিরুদ্ধে দুটা কথা বলা, সে কথা উনার মাপের জায়গা থেকে আসলে শোভনীয় না। আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি স্পষ্ট ভাষায় অত্যন্ত শক্তভাবে তিনি কিন্তু উল্লেখ করেছেন। হাদির নাম মনে হয় উনি একাধিকবার উল্লেখ করেছেন। এখন লম্বা বক্তৃতা, যেহেতু এত মানুষ সকাল থেকে অপেক্ষা করছে, রাত থেকে অপেক্ষা করছে, সেখানে হাদিকে তিনি অত্যন্ত সম্মান শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করেছেন। এবং তার টোটাল বক্তব্যটা তো আসলে ওইভাবে ইয়ে করার মতো সেরকম সময় হয়তো তার হাতে ওই সময়টা ছিল না। কিন্তু হাদির যে চাওয়া ছিল, এবং হাদিকে আপনি দেখবেন যে হাদি সাহেবের যে তারেক রহমানকে নিয়ে তার যে উচ্ছ্বাস, তার যে বক্তব্য, খালেদা জিয়াকে নিয়ে তার যে স্বপ্ন, সে বারবার তার রেকর্ডিংগুলো মানুষ কিন্তু বাজিয়ে শোনে, যে তার যে প্রত্যাশা ছিল, সেখান থেকে হাদিকে নিয়ে উনি অনেক কথাই বলতে পারতেন। কিন্তু ওই যে অল্প সময়ের মধ্যে এই
19 বছর 17 বছর না 17 বছর না বলা 19 কথা, বছর- অব্যক্ত কথা 19 বছরের না বলা হ্যাঁ 19 বছরে না বলা বক্তব্য তাকে আমার মনে হয় কত 19 মিনিটের আগেই তো তারও কিছু কম কার সময় কিছু লেগেছে, 17 খুবই অল্প সময়ে সংক্ষিপ্ত একটি ভাষণ সো দিয়েছে। এই বক্তব্য নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই এবং আমার মনে হয় যে ওনার হ্যাঁ, আপনার যে মূল বক্তব্য সেটা হচ্ছে যে রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসবে না। প্রিন্স ভাই কিন্তু খুব সুন্দর করে বলেছেন। আপনার কাছে আমি আরেকটু যোগ করতে চাই, খুব একটু ছোট করে জানতে চাই যে তার এই ফেরাটা সফল হয়ে ফেরার মতন কিনা। আমি তো সেটা বলবোই, ওটা ওনাদের মুখ থেকে শুনলে বেশি ভালো হবে। আচ্ছা আমি ঠিক তো মনে আছে, আমি করি- এই প্রশ্নটা আমি তো তাহলে মনে করি তার মাহবুব ফেরাটা- কামাল ভাইয়ের জন্য তার রেখে দিচ্ছি যে- ফেরাটা 100% সফল হয়ে ফেরা এবং তার ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ যে ষড়যন্ত্রের রাজনীতির একটা উচ্চারণ চলছিল, সেই ষড়যন্ত্রের রাজনীতির কিন্তু কবর রচিত হয়েছে। ষড়যন্ত্র তো এখনো চলছে। আমি বলছি ষড়যন্ত্রের রাজনীতির যে উচ্চবাচ্য চলছিল তা কিন্তু অন্তত কবর রচনার একটা ভিত্তি স্থাপিত হয়েছে 25শে ডিসেম্বর। জি। এবং বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি, বাংলাদেশের জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশে আগামী নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র, নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথমবারের মতো অন্তত বিরাট ধরনের সফলতা অর্জিত হয়েছে 25শে ডিসেম্বর। যে ঐতিহাসিক সেই তারিখ। আপনার যে মূল আমি প্রশ্নটা ছিল সেটা আমি এক লাইন দিয়ে দিই, সেটা হচ্ছে যে রাজনীতির গুণগত পরিবর্তন কতটুকু সম্ভব, তার বক্তব্য স্পষ্ট। এবং যেটা প্রিন্স ভাই বলেছেন যে মিলেমিশে কাজ করার যে জনমানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তিনি বলছেন সকলকে নিয়ে তিনি দেশ গড়তে চান, ধর্ম বর্ণ নির্বিশেষে। সকলকে নিয়ে দেশ গড়তে চাওয়ার অর্থই হচ্ছে রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হওয়া এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরাজ করছে, আমার মনে হয় তার বক্তব্যের মধ্য দিয়ে সেটা জি, স্পষ্ট। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, একটু আসতে চাই আপনার কাছে। তিনি যখন বিমানে উঠছেন বা বাংলাদেশে আসার জন্য, বিমানে যখন তার ফ্লাইট চলছিল, তখন তিনি একটি স্ট্যাটাস দিয়েছে ফেরা। এই ফেরা স্ট্যাটাসটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন জন্ম নিয়েছে বা অনেকে চিন্তা করছে বা অনেকে বলছে যে তার এই ফেরাটা আগামীর বাংলাদেশের জন্য কি বার্তা দেবে। আর আরেকটা বিষয়, যে প্রশ্নটা আমি রহমতুল্লাহ ভাইকে করেছি, আপনাকে করতে চাই, তার এই ফেরাটা সফল হয়েই ফেরার মতন কিনা। প্রথমে রহমতুল্লাহ ভাইয়ের একটা জিনিস আমি একটু কন্ট্রাডিক্ট করি, সেটা হচ্ছে উনি বললেন যে কেন ভারতকে বলতে হবে, তাই না? দেখেন, উনি কিন্তু বিবিসির সাথে সাক্ষাৎকারে স্পষ্টতই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলছেন এবং ফেলানির এই যে মৃত্যু কাঁটাতারের বেড়া, এইটাকে উল্লেখ করেই বলছেন। তো ফলে নিশ্চয়ই এই কয়েক মাসে ওনার একটা নিউ রিয়েলাইজেশন হয়েছে, উনি কিন্তু বলছেন, এটা আমরা শুনছি বিবিসির সাথে সাক্ষাৎকারে। এখন কেন বললেন না সেটা আমি বলতে পারবো না, তো আমরা ধরে নিচ্ছি ওনার নিউ রিয়েলাইজেশন হয়েছে। দেখেন, আপনি বলতেছেন না যে কি সফল হবে না হবে। দেখেন, আমরা এমন একটা সময় চলে এসেছি আমরা, যে যখন একের পর এক পলিটিশিয়ানরা গানম্যান নিচ্ছেন, খেয়াল করতেছেন, পলিটিশিয়ানরা যারা জনগণের জন্য কাজ করেন, যে পানির সঙ্গে মাছের যে সম্পর্ক, জনগণের সঙ্গে রাজনীতিবিদের সেই সম্পর্ক, সেই রাজনীতিবিদরা একের পর এক গানম্যান নিচ্ছেন। তাইলে সোসাইটিটা কোথায় চলে গেছে এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাইলে হবে কি, ওই ইংরেজিতে একটা কথা আছে, টু বিল্ড ক্যাসল ইন দ্য এয়ার, বাতাসে দুর্গ তৈরি করা। তো এই যে সহিংস রাজনীতি, এই যে আপাতত কিন্তু দেখেন এখনকার যে সময়টা না, এইটা একটা খুব আশাপ্রদ একটা সময়। হ্যাঁ, এখনকার সময় যেমন কতগুলি একজনের পদত্যাগ এবং দুজনের গ্রেপ্তার, এইটা কিন্তু একটা আশাবাদের সঞ্চয় করেছে। যেমন ধরেন খোদাবক্স সাহেবের যে পদত্যাগটা, এইটা কিন্তু আমি বলি যে উগ্রবাদ দমনে এটা একটা সহায়ক হবে, কারণ উনি উগ্রবাদের প্যাট্রোনাইজ করতেছিলেন উনি। আরেকটা হচ্ছে ওই যে কী নাম, আরে এইসব লোকের বড় নাম আমার মনে রাখতে হয়, এটা আমাদের দুর্ভাগ্য, এত বড় বড় নাম মনে রাখতে হয়। বিক্রমপুরী, হ্যাঁ, এটা দুর্ভাগ্য যে এইসব লোকের নাম আমাদের মনে রাখতে হয়, করতে হয়। মানে দেখেন কোন একটা অবস্থায় আসছি আমরা আর কি। তার গ্রেপ্তার,
আরেকটা হচ্ছে ওই যে মেয়েটা আছে না, ওই যে ফার্স্ট ইয়ারে পড়তো, কি টঙ্গীর একটা মেয়ে, হ্যাঁ, যে নাকি জুলাইয়ে সুরভি, হ্যাঁ। এই মাথার মধ্যে এত বাড়তি চাপ, কতগুলো ফালতু জিনিস মাথায় রাখতে হয়, হ্যাঁ। এই যে গ্রেপ্তারটা না, এই জিনিসগুলো একটা পজিটিভ আমি দেখতেছি, যে উগ্রবাদ দমনে এই জিনিসগুলো কাজে দিবে আর কি। তো বর্তমান অবস্থাটা খুবই ভালো, মানে খুবই ভালো না, কম্পারেটিভলি ভালো। এইটা কতদিন ভালো থাকবে, দ্যাট ইজ দি $1 মিলিয়ন কোশ্চেন, ঠিক আছে? এটা কতদিন ভালো থাকবে? আমরা যে গদগদ হচ্ছি, যেমন ধরেন তারেক রহমানের ফেরাটা না, আপনি বললেন, আমি একটা পোস্ট দেখলাম, পরে লিখতেছে, হিসাব করে দেখছেন ক্যালকুলেটরে, বলতেছে তারেক রহমান দেশের মাটিতে স্পর্শ করতে আর 55 কোটি সেকেন্ড লাগবে। ওটা হিসাব করে বের করছে, 55 কোটি সেকেন্ড। তো এই যে গ্লোরিফিকেশন, হ্যাঁ, এই যে এটাকে কি বলে ম্যাগনিফাই করা, হ্যাঁ, এগুলি কিন্তু বাড়াবাড়ি, এগুলি তো হয় কি, যখন অ্যান্টি ক্লাইম্যাক্স যদি হয় কখনো, আমরা আল্লাহ খোদা না খাস্তা যদি অ্যান্টি ক্লাইম্যাক্স কখনো দেখতে হয় আমাদের, তাহলে এই জিনিসগুলো হাস্যকর মনে হবে, তাই না? এগুলো দরকার নাই, যেটা যতটুক ততটুক। তো আমি যেটা বলবো, আমি তারেক রহমান সাহেবকে আমি একটা অনুরোধ করব, উনি তো লন্ডনে থাকতে অনেক লেখাপড়ার সময় পাইছেন, এখন তো আর লেখাপড়ার সময় পাবেন না, তারপর অনুরোধ করবো উনি রবার্ট ব্রাউনিংয়ের দি প্যাট্রিয়ট কবিতাটা যেন পড়েন আরেকবার, নিশ্চয়ই উনি পড়ছেন, আরেকবার যেন উনি পড়েন, হ্যাঁ। তাইলে উনি আরও আত্মসচেতন হবেন, আরও বেশি কশাস হবেন দেশের ব্যাপারে। সেটা কি, প্যাট্রিয়ট কবিতার প্রথম লাইনটা হচ্ছে, ইট ওয়াজ রোজেস অল দি ওয়ে, সারা রাস্তা গোলাপ দিয়ে ভর্তি। উনি ঢুকতেছেন, তার শহরে ঢুকতেছেন, হ্যাঁ, শহরে ঢুকতেছেন এবং তাকে নানাভাবে সংবর্ধিত করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম লাইন। আর শেষের দিকে লাইন হচ্ছে, দাজ আই এন্টার দাজ আই গো, এভাবেই আমি ঢুকেছিলাম, এভাবেই আমি বেরিয়ে এসেছি। উনি ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন, হি ওয়াজ ওয়াকিং ওভার টু দ্য ফাঁসির মঞ্চ। তো এই যে এটা হয় কি, ধরেন যে এই রাজনীতিতে কনসিস্টেন্সি বজায় রাখা, এটা খুব টাফ ব্যাপার। ইভেন বঙ্গবন্ধুও পারেন নাই। বঙ্গবন্ধু 71-এর যে 72-র যে 10ই জানুয়ারি, তার আগের বঙ্গবন্ধু এবং পরের বঙ্গবন্ধু অনেক পার্থক্য আছে, হ্যাঁ, অনেক পার্থক্য আছে। শাসক বঙ্গবন্ধু এবং অপোজিশনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এগুলি কনসিস্টেন্সি ধরে রাখা, এটা খুব টাফ জব। তো ফলে আমরা আশা করব যে এখানে লিবারেল ডেমোক্রেসির উনি পায়োনিয়ার হয়ে থাকবেন। কারণ এখনকার, আমি এই কথাটা কয়েকদিন যাবৎ বলতেছি, সেটা হলো যে এখনকার প্রধান দ্বন্দ্ব হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা রাইটিজম, অতি ডান বনাম আপনার কি বলে যে উদারনৈতিক গণতন্ত্র। এইটা একটা প্রধান দ্বন্দ্ব। এবং বিএনপি কতটা উদারনৈতিক গণতন্ত্রী সেই ব্যাপারে কোশ্চেন আছে, সেই ব্যাপারেও কোশ্চেন আছে কতটা উদারনৈতিক। তারপরও মোটামুটি একটা উদারনৈতিক গণতন্ত্র চর্চা করছে, মোটামুটি, হ্যাঁ, একবারে 100 মার্কস দেওয়া যাবে না। একটু আপনাকে এখন একটু এই শেষ করে দিই। হ্যাঁ, আমি একটু যোগ করতে চাচ্ছি। হ্যাঁ, এখন এইটা এই 10 সেকেন্ড। জি প্লিজ। তো এই যে উদারনৈতিক গণতন্ত্রের যে চর্চা, সেইটার ওনাকে লিড করতে হবে। কারণ আলট্রা রাইটিজম এখানে তাদের না পায়ের নিচে মাটি থাকতে দেওয়া যাবে না। আলট্রা রাইটিজম কোনোভাবেই কোনো দেশে আপনার কোনো কিছু ভালো বয়ে আনে না। কোনো বসে ইউরোপেও দেখছেন আপনি, ইউরোপে ওই যে ক্রিশ্চিয়ানিটি বেসড যে পলিটিক্যাল পার্টিগুলো, তারা এই যে লিবারেল ডেমোক্রেসির যে তাদের সাথে যে দ্বন্দ্ব, সেখানে অনেক প্রবলেম তৈরি হয়। তো ফলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং তারেক রহমানকে আমাদের উৎসাহ দিতে হবে যে এই জিনিসটা, এই ক্যাম্পটা যাতে দিন দিন স্ট্রঙ্গার হয়, হ্যাঁ, স্ট্রঙ্গার হয়। এই যে লিবারেল ডেমোক্রেসির যে ক্যাম্পটা, এটা যেন দিন দিন হয় এবং সচেতন থাকতে হবে অবশ্যই, ইত্যাদি। জনাব মাহবুব কামাল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন সংবাদকর্মী হিসেবে কাজ করেছেন, কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং দেখারই কথা যে সংবাদ মাধ্যমগুলোতে কি পরিমাণ উগ্রতা দেখিয়েছে কিছু মানুষ যারা আপনার আগুন ধরিয়ে দিয়েছে, সংবাদ মাধ্যমে আক্রমণ করেছে। কিছু সাংবাদিক আমরা দেখেছি যে ভেতরে অবস্থান করছেন, এর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। আপনি একজন সংবাদকর্মী হিসেবে এই বিষয়গুলো
আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, আমি প্রশ্ন করতে চাই না আপনাকে। না, এটা আমি মিডিয়ার উপরে আক্রমণ, এটা নিয়ে আমি 2-3টা টক শো করছি। আই হ্যাভ ডিটেল আউট। আবার এটা নতুন করে কি বলবো, কোত্থেকে শুরু করবো বুঝতেছি না। সেটা হচ্ছে যে দেখেন, এ ফ্রি মিডিয়া ইজ নট এ প্রিভিলেজ, ইট ইজ অ্যান অর্গানিক নেসেসিটি। ফ্রি মিডিয়া কখনো সুযোগ না, এটা হচ্ছে জৈব প্রয়োজন। এই যে জৈব জিনিস যেগুলো জন্মায় না, সেরকম একটা নেসেসিটি। তো সেই মিডিয়ার উপর আঘাত, মানে এটা একটা অকল্পনীয় ব্যাপার। হ্যাঁ, এবং জেফারসন বলছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট, যে রাষ্ট্র না হলেও চলে যদি সংবাদপত্র থাকে। এরকম একটা প্রতিষ্ঠানকে আপনি আঘাত করতেছেন। হ্যাঁ, কেন আঘাত করতেছেন? আপনি কি বুঝে আঘাত করলেন? এই যে যারা গেল, তাদের মাস্টার মাইন্ডের হয়তো একটা ছিল, ওরা তো ওদের একটা পারপাস ছিল, কিন্তু পঙ্গপালের মতো যারা গেল, তারা সবাই কি জানে কী জন্য তারা আগুন দিচ্ছে? এটা আমার কাছে একটা প্রশ্ন। মাস্টার মাইন্ডরা জানে যে তাদের একটা উদ্দেশ্য আছে, কী কারণে তারা দিচ্ছে, কিন্তু যাদেরকে লিড করে নিয়ে গেল ওখানে, হ্যাঁ, এই যে ওটাকে মানে কি এটা কী বলে, যে শিপ, মেষ, হ্যাঁ, এ গ্রুপ অফ শিপ, এই যে নিয়ে গেল, তারা তো জানে না যে কেন তারা আগুন দিচ্ছে, তারা কিন্তু জানে না। ফলে আমি তো মনে করি যে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার একটা চেষ্টা আছে এরা। তা না হলে মিডিয়াকে কেন, দেখেন, মানে এই একটা সোসাইটিতে পলিটিশিয়ানদের অনেকে মানে যে পত্রিকাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তারা অভিযোগ করছে যে বিগত ফ্যাসিবাদের যে চর্চা ছিল, তারা সে চর্চা করছিল। সংবাদপত্রের কাজই তো এটা, যে যখন যে সংবাদ হবে সেটাই প্রচার করবে। এখানে এই ঘটনাগুলো যদি চলতে থাকে, ভবিষ্যতে কি আশঙ্কা প্রকাশ? ধরেন, কথার কথা ধরেন যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় আধিপত্যবাদের কিরণক, কথার কথা আর কি, ফর আর্গুমেন্টস, তাই বলে কি আগুন দিতে হবে নাকি? আগুন দিতে হবে? ওসমান হাদি সেটি বলেছেন যে ভাঙবেন কেন, আরো দরকার হলে 10টি প্রথম আলো তৈরি করতে। না, দেখেন, আমি কতগুলো জিনিস বুঝি না। যেমন ধরেন যে পিনাকি অথবা ইলিয়াস, আমি তো তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি না। কারণ হচ্ছে আমি তো কোনো বেটার কিছু দিতে পারি, আমি যে মানুষকে আকর্ষণ করতে পারছি না, এটা আমার ব্যর্থতা। পিনাকি পারছে, হ্যাঁ, তার মতো করে সে পারছে, তো আমি পারছি না, আমার ব্যর্থতা। আমি মানুষকে মোটিভেট করতে পারতেছি না, আমি মানুষকে আমার পক্ষে নিয়ে আসতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। হ্যাঁ, আমি পিনাকিকে কেন দোষ দিব? আমার যদি যোগ্যতা থাকতো, তাইলে আমি এমনভাবে মানুষকে আকর্ষণ করতাম, পিনাকিরা অটোমেটিক ফেড আউট হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে তারা আমাদের চেয়ে যোগ্য, তারা মানুষকে মোবিলাইজ করতে পারতেছে, আমরা পারতেছি না। এটাই তো বলতে হবে নাকি? ফলে দেখেন, এই যে কি বলে, যে মিডিয়ার কথা বলতেছি, যে মিডিয়াকে কতভাবে মিডিয়ার প্রয়োজন, কতভাবে এগুলো বলা হয়েছে, বহুবার বলা হয়েছে, বহু গুণী জ্ঞানী মানুষের কাছ থেকে বলা হয়েছে যে মিডিয়ার প্রয়োজন। এটাকে ফোর্থ স্টেটও বলা হয়, চতুর্থ স্তম্ভ বলা হয়। হ্যাঁ, এই যে দীর্ঘ 12 ঘন্টা ধরে যে একদম মানে ঢাকার প্রাণকেন্দ্র, প্রশাসনের প্রাণকেন্দ্র বলা যায়, যে কিছু দূরে ক্যান্টনমেন্ট, তারপরে সচিবালয় বেশ দূরত্ব নয়, এবং হচ্ছে অন্যান্য জায়গাগুলো কিন্তু খুব কাছাকাছি ছিল, প্রধান উপদেষ্টা বাসভবনও কাছাকাছি। দীর্ঘ 12 ঘন্টা এই যে পত্রিকা অফিস দুটিতে আগুন ধরেছে, আমরা দেখেছি যে প্রশাসনও নির্বিকার ছিল একেবারে। হ্যাঁ, এগুলো তো হইতে দিচ্ছে, এগুলি দেখেন, ডক্টর ইউনূস না, এগুলি বলবে কি যে আমি খালি খুদ ধরি, খালি সত্য কথা কেন বলা যাবে না? দীর্ঘ 16 মাস ধরে যে কাণ্ডগুলি হলো, এগুলির বিরুদ্ধে সরকারের পক্ষ, আমি তো একটা স্ট্যাটাস দিছি, এখানে রাষ্ট্র আছে, রাষ্ট্রযন্ত্র নেই, এখানে সরকার আছে, শাসন নেই, এখানে পেশি আছে, হৃদয় নেই, আমি একটা স্ট্যাটাস দিছি। হ্যাঁ, দীর্ঘ 16 মাস এই যে ছেড়ে দেওয়া হলো পুরো দেশটাকে, 56,000 বর্গমাইলকে ছেড়ে দেওয়া হলো, যে খুশি করতে পারো, হইল, কোনো শাসন ছিল? এবং এই প্রথম আলো এবং কি বলে যে ডেইলি স্টারকে যখন আগুন দেওয়া হচ্ছে ইত্যাদি, সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, ঘন্টার পর ঘন্টা ধরে, অথচ তারা অ্যাক্ট করলো না কেন? যমুনা থেকে কোনো ইনস্ট্রাকশন আসে নাই। যমুনা থেকে যদি ইনস্ট্রাকশন আসতো, ওরা অ্যাক্ট না করে পারে? আমরা দেখি নাই গোপালগঞ্জে একটা অ্যাডভাইজার তার রুমে বসে বসে ডিকটেট করতেছে, সেনাবাহিনী গুলি করা শুরু করলো, 5 জনকে মেরে ফেললো, আমরা দেখি নাই? যমুনা থেকে ইনস্ট্রাকশন আসবে, অথচ আর্মি অ্যাক্টিভেটেড হবে না, পুলিশ অ্যাক্টিভেটেড হবে না,
এটা প্রশ্নই ওঠে না, তারা অ্যাক্টিভেট করে নাই এবং তারা এগুলো হইতে দিছে ঘন্টার পর ঘন্টা ধরে। এবং আমাদের নুরুল কবির সাহেব তো ফোনও করছে কয়েকজন অ্যাডভাইজারকে, দে ডিড নট রেসপন্ড। হ্যাঁ, উনি বলেছেন যে তিনি এখন পর্যন্ত এত উপদেষ্টাকে কখনো ফোন করেন নাই। ওই সময়টুকুতে ভাবেন মানে কোথায় চলে গেছে দেশটা। একজন মানে বাংলাদেশে যদি আপনি 10 জন ভালো সাংবাদিকের নাম করেন তাহলে নুরুল কবিরকে অবশ্যই রাখতে হবে, আরো কমায় না 5 জন হলেও তিনি একজন, তাদের মধ্যে একজন। আমরা দেখেছি যে তাকে চুল ধরে টানাটানি মানে তাকে এবং আরো কমায় 3 জনের মধ্যে তিনি একজন, ঠিক আছে? তাহলে সেই লোকটা এইবার বিপদাপন্ন, হ্যাঁ, তাকে অ্যাসল্ট করা হচ্ছে, তিনি ফোন দিচ্ছেন অ্যাডভাইজারদেরকে, কেউ রেসপন্ড করতেছে না। হোয়াট এ ব্রুটাল সোসাইটি! এইটা জঙ্গলি শাসনের চেয়ে তো আর খারাপ। হ্যাঁ, এগুলি বলতে গেলে বলে কি যে খামাখা এগুলি সরকারকে মানে বিচলিত করে, সরকারকে কাজ করতে দেয় না। আর 16 মাস হয়ে গেছে, তারপরেও যদি এই হয় তা বলবো না? আপনি যমুনায় বসে বসে এগুলো এনজয় করতেছেন সারা দেশে। এবং আমি তো বলি যে ইসলামিক মিলিটেন্টরা হচ্ছে তার একটা টুল, তার পারপাস সার্ভ করার জন্য তাদেরকে তারা ব্যবহৃত হচ্ছে এবং এগুলি যমুনায় বসে বসে এনজয় করেন। তা না হলে উনি কেন এগুলি করবেন না? কী কারণে করবেন না আমি বলেন? হ্যাঁ, উনি একটা গ্লোবাল সেলিব্রিটি। জি, মাহবুব কামাল, আসবো আপনার কাছে আরও একবার। রুহিন হোসেন প্রিন্স, একটু আসতে চাই আপনার কাছে। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই প্ল্যান বাস্তবায়ন কতটা সম্ভব বলে আপনি মনে করেন? আচ্ছা দেখুন, আলোচনা আমিও যেখানে শেষ করেছিলাম এবং পরে দুজনের আলোচনা শুনলাম, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং অনেক আলোচনা খুবই যথার্থ গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমি সেই জায়গায় দুইজনের দুইটা কথাকে নিয়ে এসে আমি ওই জায়গাটায় যাই। এখানে রহমতুল্লাহ ভাই একটা কথা বললেন, আমি সাপোর্ট করেই কথাটা বলছি, যে অন্ততপক্ষে ষড়যন্ত্রের রাজনীতির উচ্চবাচ্য বন্ধ, তাই তো? শব্দটা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আমার বিবেচনায়। তার মানে তাহলে আপনি যদি উচ্চবাচ্যটাই বন্ধ, হ্যাঁ, অস্বীকার করার কোনো কারণ নেই, অন্ততপক্ষে গত 1-2 দিনে দেখছি। কিন্তু মনে রাখতে হবে ষড়যন্ত্রের রাজনীতি অনেক গভীরে। ফিরে আসেন মাহবুব কামাল ভাইয়ের কথায়, উনি রাষ্ট্রযন্ত্র ব্যর্থ থেকে শুরু করে জঙ্গলি শাসন এবং অনেকগুলো খুবই প্র্যাকটিক্যাল যথার্থই বলেছে। তাহলে চ্যালেঞ্জটা কি? তাহলে কথা সোজা। এখন এই চ্যালেঞ্জ আমাকে যদি বলেন, একটা ব্যক্তি দিয়ে তো শুধু হয় না, তাদের সামনে সুবিধা থাকে এই ধরনের বড় দলের প্রধান হলে, কারণ দলটা তো বড়, দলে বিভিন্ন জায়গায় তার লোকজন আছে। কিন্তু সেইটা প্রকৃতপক্ষে যে নীতি আদর্শ ছিল, যদিও বলি অতীতের কর্মকাণ্ড ছিল ভালো মন্দ, তাকেই বিবেচনা করতে হবে। কিন্তু এখনকার প্রেক্ষিতে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দল, দলের নেতাকর্মী অন্যদের গড়বেন কিনা এবং যতটুকু ঐক্য দরকার, আমি যতটুকু বলছি এখানে আপনি সব ঐক্য আশা করে লাভ নেই, কারণ তার রাজনীতি আমার রাজনীতি তো এক না, আরেক দলের রাজনীতি এক না, কিন্তু কতকগুলো জায়গায় ঐক্যবদ্ধর জায়গায় থাকবে। আমি জাস্ট একটা পপুলার উদাহরণের জন্যই খালি বলি, দেখুন এই আলোচনা অনেক সময় কম আসে। এইবারের এই আন্দোলনের আগে তো ওই ধরনের কোনো লিখিত পড়িত কোনো কিছু হয়েছিল না। সাধারণভাবে বললে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, তারপরে যার যার মতো করে এটা সাজিয়েছে। এটাই তো সত্য। আমরা আমাদের মতো ভাবছি, অন্যরা ভেবেছে। আর সরকার এখন কি করছে ওটা আর বলার দরকার নেই, কামাল ভাই যথার্থই বলেছেন, বরঞ্চ উনি অল্প বলেছেন। যাই হোক, সেটা অন্য গেল। দেখেন 90-কে আমি একটু অন্যভাবে টাচ করছি। 90-এর ওই সময় কিন্তু যে আচরণবিধি ছিল তার অনেক কথার মধ্যে অনেকগুলো কী ছিল জানেন? একটা কিন্তু ছিল যে নির্বাচন, স্থায়ী নির্বাচন ব্যবস্থাটা তো ছিল, এবার এখনও পর্যন্ত করে নাই, এই সরকারের প্রধান কাজ হওয়া উচিত ছিল, সেটা হয়তো আমরা দেখব পরে। কিন্তু একটা ছিল যে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা পুনর্প্রতিষ্ঠা করব। দুইটা শব্দই ছিল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাস্তব কারণে ছিল, ব্যাখ্যা আমি গেলাম না। একটা ছিল আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, সাম্প্রদায়িকতা প্রচার প্রচারণা করলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব সবাই মিলে। তার মানে তার বিপদগুলো কিন্তু আমরা জানতাম। আরেকটা ছিল আমাদের মধ্যে কোনো সংকট হলে আলাপ আলোচনার মধ্যে মীমাংসা করব, খালি আসে স্বৈরাচারকে প্রশ্রয় দেবেন, ওগুলো ছিল। কিন্তু এই ধরনের কতগুলো কথা ছিল। তার মানে আমি বলছি রাষ্ট্র, সরকার, তার যন্ত্র যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলো আমাদের কিন্তু কতকগুলো এই যে একটা সংকটময় সময় আছি, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একটা জায়গায় থাকা দরকার। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই একটা দল হিসাবে তাকে যেমন দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের যতটুকু সম্ভব, বিশেষ করে যেটা আমাদেরকে সংকটগ্রস্ত করে তুলছে সেটা উত্তরণের জন্য, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা তিনি কতটুকু করবেন সেটা দেখার ব্যাপার। কিন্তু আমি একক হাতে না তুলে দিয়ে অন্য দুইটা পয়েন্টে ছোট ছোট করে কথা বলি। একটা হচ্ছে সোসাইটিতে তো আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা কিন্তু শুধু এখন না, আগেও বলেছিলাম
যে আমরা গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের পার্টি থেকে বলেছিলাম যে একটা ঘটনা ঘটছে, সোসাইটিটা সাম্প্রদায়িকরণের ধারায় চলে যাচ্ছে, যার জন্য দেখবেন এখন কিন্তু অনেকে সুযোগ পাচ্ছে। আপনি প্রথম আলো, ডেইলি স্টার এটা নিয়ে বড় আলোচনা হয়েছে, সেদিকে আমি অত না গেলেও কিন্তু মনে রাখতে হবে ওই যে কি বলে যে একটা মাস্টার প্ল্যান, পুরনো পরিকল্পনা, কিন্তু করার পরে অনেক গ্রুপ তো চলে গেছে, তাহলে সেইখানে তো আপনি বিকল্পটা আনার কাজ, এটা তো একদিনে হবে না। তাহলে সেই জায়গাটা সোসাইটি সাম্প্রদায়িক চলে গেছিল। আরেকটা আমরা বলেছিলাম, এটা এখন অনেক বছর ধরে বলছি, ভয়ের রাজত্ব। সেই ভয়ের রাজত্ব এখন তো আরও বেড়ে গেছে, কি ভয়াবহতন্য। আরেকটা আমরা বলেছিলাম অনেক সময় রাজনৈতিক বিভাজন বেড়ে গেছে। এখন এই যে তিনটা সংকট, আমি সোসাইটির কথা বলছি, এটা তো আরও অনেক বেশি উগ্রতার ধারায় চলে উগ্রবাদের আসছে। এবং দিকে যাচ্ছে। অনেকে কে সুযোগ নিচ্ছে জানেন, ওই যে চ্যালেঞ্জ, রাষ্ট্রটাকে ফেলিস্টেট করবে কিনা, অমুক করবে কিনা, তমুক করবে কিনা, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি। তাহলে এই পুরো চ্যালেঞ্জ কিন্তু 1-2 দিনে আমরা উত্তরণ ঘটতে পারবো বলে মনে হয় না। কিন্তু কতকগুলো জায়গায় যার যার দলের ভূমিকা রাখতে হবে, কতগুলো জায়গায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তা আমি আশা করব সেক্ষেত্রে আমি বারবার বিএনপির কথা বলছি, কারণ একক লোক কিন্তু ইচ্ছা করলে পারবেন না। ওই যে বঙ্গবন্ধুর কিছুটা কথা উনি বললেন, তা উনি তো দুর্নীতির কথা উনি তো বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার কথা বলেছিলেন, কিন্তু তো অসম্ভব ব্যাপার হয়ে উঠেছিল। কেন? কারণ একটা দল সে কিন্তু এক একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করে। কথাটা একটু কঠিন, কিন্তু মনে রাখতে হবে, আপনি ওই দল তার যদি দুর্নীতি, তারপরে অন্যান্য যে গোষ্ঠীতন্ত্র অমুক জায়গাকে আপনি বাতিল না করে ন্যূনতম গণতান্ত্রিক, আমি তার কাছ থেকে তো আর সবটা আশা করবো না, সেই ধারাটা যদি না করতে পারেন, কোনো ব্যক্তির ইচ্ছাও কিন্তু শেষ বেলায় ভালো কিছু করতে পারবে না মনে হয় না। কারণ আমাদের নানা ধরনের নেগেটিভ উপসর্গ আছে, ফেল করানোর চেষ্টা হচ্ছে। সুতরাং সেই জায়গায় আসলে যতটুকু আমাদের পক্ষে ঐক্যবদ্ধতা সম্ভব সেটুকু করব। এবং বিশেষ করে এখন যে নির্বাচন, যে কোনোভাবে 12ই ফেব্রুয়ারি যতটুকু সম্ভব কিন্তু বুঝে শুনেই বলছি, কারণ আবার কোট করি, যে বলতে হচ্ছে ওনার কথা রিপিট করে, কামাল ভাই, আমরা 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম, বাম জোটের পক্ষ থেকে লিখিত আছে, আমি তো উন্মুক্ত করার কথা বলি, আমরা যতবার গেছি প্রথম দিন কি বলেছি, দ্বিতীয় দিন কি বলেছি, উন্মুক্ত করুক, যখন লিখিত বলেছিলাম যে আপনার কাছে প্রধান কাজ হচ্ছে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য যতটুকু সংস্কার করা দরকার হাত দিয়ে নির্বাচন ততটুকু করতে হবে। সেই কাজগুলো আমাদের সামনে, আমি বলছি, কিন্তু পুরোটা না হলেও অন্ততপক্ষে 12 তারিখে একটা মন্দের ভালো নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটার যাত্রাও যদি শুরু করতে পারি, এবং আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ যতটুকু পারি থাকতে পারি, আর এই জনগণ দমন করার ব্যাপারে যদি আমরা আমাদের ঐক্যবদ্ধ, আরেকটা বলেছি, এই যে উগ্র শক্তিকে দমন করার ব্যাপারেও সরকার যেমন ভূমিকা রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের কাজটা করতে হবে। তাহলেই হয়তোবা এই যে আশা আপনি করছেন তারেক জিয়া বা অন্যদের প্রতি, তিনি হয়তো যদি ইচ্ছা থাকে তাহলে কিছুটা হইলেও পজিটিভ ধারা করতে পারবেন বলে আমার মনে হয়। জি প্লিজ। এটা হচ্ছে ইলেকশন হয়ে গেলে যে একেবারে দেশটা একেবারে ভালো হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি, এটা বিশ্বাস করি না। কিন্তু একটা ইলেকশন হইতে হবে, মানে সেটা কি মন্দের ভালো নির্বাচন? বলছি এ ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন। কারেক্ট, 100% ঠিক আছে। তো ফলে একটা ইলেকশন হইতে হবে। হ্যাঁ, ইলেকশন হইলে কি হবে সেটা এখন বলা যাবে না। আমি মনে করি না যে মানে দেশ ভালো হবে। কথাটা হচ্ছে ইলেকশনকে পসপোন করার জন্য প্লিজ বিভিন্ন পক্ষকে বলতেছি, একটা যুদ্ধ ভাব তৈরি করবেন না। হ্যাঁ, একটা যুদ্ধ ভাব তৈরি করবেন না, যাতে ইলেকশনটা স্থগিত করার একটা কারণ খুঁজে পাওয়া যায়। দেখেন, এনি ওয়ার ইজ এ সিমটম অফ ম্যানস ইনএবিলিটি অ্যাজ এ থিঙ্কিং অ্যানিমেল। মানুষ যে একটা চিন্তাশীল প্রাণী, এইটা যদি যুদ্ধ এইটা প্রমাণ করে না। আমি আপনার কাছে এই ইলেকশন স্থগিতের বিষয়টা নিয়ে ফিরবো। আমি একটু রহমতুল্লাহ ভাইকে ব্যাখ্যা করতে দেন। আপনারা ইংরেজি বললে একটু এর অন্যরকম হয়। জি, আপনি প্লিজ বলবেন। জি বাবু কামাল জি। আমি বলতেছি যে মানুষ যে একটা চিন্তাশীল প্রাণী, এই চিন্তাশীল প্রাণী নয়, এইটাই হচ্ছে যুদ্ধের সিমটম। যুদ্ধ করলে মানুষ প্রমাণ হয় যে মানুষ চিন্তাশীল প্রাণী নয়। ফলে আমরা যে চিন্তাশীল প্রাণী, এটা প্রমাণ করতে হবে যুদ্ধ না করে। এনি ওয়ার, এটা যে কোনো যুদ্ধ, শুধু বাংলাদেশ না, সব জায়গাতেই যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। জি
যুদ্ধ কোনোভাবে কাম্য নয়। যে রহমতুল্লাহ, আমি আপনার কাছে জনাব রহমতুল্লাহ আসতে চাই আপনার কাছে একটু। সাংবাদিক নুরুল কবির একটি মন্তব্য কিন্তু করেছেন, সেটি বলেছেন যে জামায়াতের যে শক্তি সঞ্চার হয়েছে, শিবিরের যে শক্তি সঞ্চার হয়েছে, তিনি এভাবে বলেছেন, নাম ধরেই বলেছেন দল দুটির এবং সংগঠন দুটির, এর পেছনে বিএনপি দায়ী। মানে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। তো হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে কয়েকটা বিষয় তো এসছে, শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাদের 2-3টা বিষয় আমি একটু করতে টাচ করতে চাচ্ছেন। জি, হলো যে উনি কিন্তু এই যে আই হ্যাভ এর থেকে মনে হয় উই হ্যাভ বেশি বলেছেন। সো আমাদের সকলকে মিলেই এটা করতে হবে, আমি কোনোটাই লম্বা করব না। আর একটা হচ্ছে যে ষড়যন্ত্রের রাজনীতি অনেক গভীরে, প্রিন্স ভাই যথার্থই বলেছেন, যার অংশ হিসেবেই কিন্তু কোনো কিছু ছুতো ধরেই কিন্তু আপনার এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এখনও যেন মনে হচ্ছে টার্গেটটা নির্বাচন। ভাই বলেছেন যে নির্বাচনটা যে কোনোভাবেই হয়ে যেতে হবে, এটিই সঠিক, এবং এই নির্বাচনটাকে বানচাল করাই হচ্ছে ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট। এবং সেই ষড়যন্ত্রকারীরা দেখেন, আপনি প্রথম আলো ডেইলি স্টার হাদিও তো বলেছে যে আপনি প্রয়োজনে 10টা প্রথম আলো তৈরি করার কথা আপনি বলেছেন। প্রথম আলো ডেইলি স্টারের বক্তব্যের সঙ্গে ভিন্ন মত আপনি ভিন্নভাবে প্রকাশ করেন। ভিন্ন মতাবলম্বনের জন্য তো আপনার বিভিন্ন মাধ্যম আছে, এবং ওই যে 10-12 ঘন্টার যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু পরিকল্পিত ছিল যে একটা ইস্যু তৈরি করা হবে এরকম, ওই ইস্যুটাকে কেন্দ্র করে তারপর আপনি ওইখানে করবেন, এবং এটা তো রাষ্ট্র, গণতন্ত্র এবং দেশকে ধ্বংস করার একটা প্রক্রিয়া ছিল সেটা। এবং নুরুল কবিরের মতো মানুষ, তাকে চুল ধরে কত বড় স্পর্ধা, কত বড় বেয়াদব, যে লোকটা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো অবস্থায় আপোস করেননি, সেই লোকটার গায়ে হাত দেওয়ার মতো এরকম স্পর্ধা যারা দেখিয়েছে, তাদের ব্যাপারে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করা, 10-12 ঘন্টা একটি মিডিয়ার অফিসে এইভাবে তাণ্ডব চালানোর পরে সরকারের পক্ষ থেকে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ না করা, এটা তো সরকারের মধ্যেই এখন তালাশ করা উচিত যে কারা কারা ইন্ধনদাতা, এবং তাদেরকে নির্বাচনের আগেই সরে যাওয়া উচিত। দু একজন সরেছেন, তাদেরকে নির্বাচনের আগেই সরিয়ে দেওয়া উচিত, কারণ তারা এই নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, এটা স্পষ্টভাবে প্রমাণিত। এবং তাদের যে এই আকাঙ্ক্ষা রয়েছে, তাদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। নাম না ধরেই বলি যে তিনি অনেকে বলেছেন, আমরা কি নির্বাচন করার জন্য এসেছি? আমরা কি শুধু একটা নির্বাচন করে আমাদের দায়িত্ব? ভাই, আপনার দায়িত্ব ছিল, এই জন্য এক ফাঁকে বললেন যে নির্বাচনকে স্থায়ীভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হবে, সেই বিষয়টা নিশ্চিত করাই আপনার প্রধান দায়িত্ব ছিল, অন্য কোনো দায়িত্ব ছিল না। মানে নির্বাচন বানচালের যে চেষ্টা করা হচ্ছে, সেই বানচালের চেষ্টা প্রতিহত করতে আপনি দেখেন এই যে হাদি কালকে থেকে শাহবাগে আবার একটা বসায় দিছে দোকান, যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন হবে না। ওই একই সূত্রে কথা, এই যে হাদি হত্যার পরে প্রথম আলো ডেইলি স্টারের ভবনে আগুন দেওয়া, নুরুল কবিরের গায়ে হাত দেওয়া, এবং শাহবাগে যে এই আবার একটা দোকান তৈরি করা হয়েছে, এর আগেরগুলি নাই বললাম, এগুলো কিন্তু সবই নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এবং এর আগে আমি বহু টকশোতেই বলেছি, আপনার এখানেও মনে হয় বলেছি, এই যে বিভিন্ন ইস্যু নিয়ে নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিভিন্নভাবে রাজপথ দেশ গরম করার চেষ্টা করা হয়েছিল, এই সেটা এখনো চলমান, সেইটা এখনো চলমান। এবং ভাই প্রিন্স ভাই যেটা বলেছেন যে অত্যন্ত গভীরে, এই গভীরে এইটা মূলোৎপাটন করার দায়িত্ব তো আসলে ভাই সরকারের। আমরা পারবো সতর্কভাবে অবস্থান গ্রহণ করতে, সতর্কভাবে প্রতিরোধ করার চেষ্টা করতে পারবো, কিন্তু এটার দায়িত্ব তো সরকারের। এখান থেকে তো সরকার দায়সারা গোছের কোনোভাবে বেরিয়ে যাবে, এই স্কোপ মনে হয় সরকারের নাই। যে নুরুল কবিরের মন্তব্যের একটু উত্তর জানতে চাই আপনার কাছে, যে জামাত শিবির যে শক্তি সঞ্চার করেছে তার পেছনে দায়ী হচ্ছে বিএনপি, তিনি এমন মন্তব্য করেছেন। না, কারো ভাই শক্তি বৃদ্ধি হলে সেখানে আপনার সমস্যা, আমি পরিষ্কার কথা বলি, ওনার মতামত উনি প্রকাশ করেছেন, মানে সেই শক্তিটা আপনারা তৈরি করে দিলেন কারো কিনা? শক্তি জোর করে
কমায় দেওয়া, জোর করে বাড়ায় দেওয়া, কোনোটাই কিন্তু গণতান্ত্রিক না। রাজনীতির বিভিন্ন বাঁকে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্নভাবে জোট মহাজোট হয়েছে, নির্বাচনী সমঝোতা হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাস। 95-96 সালের 94-95-96 সালে আওয়ামী লীগের সঙ্গে একসাথে রাজনীতি করেছে না জামাত, এবং তার উসিলায় 96 থেকে 2001 পর্যন্ত তো জামাত যুদ্ধাপরাধী ছিল না, জামাত মানবতা বিরোধী অপরাধীও ছিল না। একটা জিডিও মতিউর রহমান, নিজামী, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট জামাতের, সেটা আমি বলছি। তাহলে অবাধে রাজনীতিতে পাশে রেখেছিল আওয়ামী লীগ। তখন আপনারা কতটুকু কথা বলেছিলেন আমি জানি না, আমার যতটুকু বয়স হয়েছে, প্রিন্স ভাইয়ের সাক্ষী 92-93 সালে ঘাতকদার নির্মূল কমিটি করে সারা বাংলাদেশে জামাত শিবির মূলোৎপাটন করে ফেলতেছে। হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কিন্তু 94-95 সালে আবার জামাতকে পাশে রেখে আওয়ামী লীগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। আর জামাতও আপনার তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের রাজনীতির উত্থানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাঁকে কারো তাদের কৌশলের কারণে তারা আশ্রয় গ্রহণ করেছে। আওয়ামী লীগ বিএনপিও তাদের কৌশলের কারণেই জামাতকে কোনো সময় বুকে, কোনো সময় পিঠে, কোনো সময় মাথায় তুলে নিয়েছে। কথা তো সত্য। সেইখানে শুধু জামাত শিবিরকে বড় হতে দেওয়ার জন্য বিএনপি দায়ী, আমি এটা বিনয়ের সঙ্গে তার সঙ্গে দ্বিমত পোষণ করি। জামাতকে সবাই তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে, জামাতও সেখান থেকে স্বার্থ নিয়ে নিজের আস্তে আস্তে তাদের হাত পা বড় করার চেষ্টা করেছে, এবং তারা বড় হয়েছে। সেটা যদি তাদের কৌশল দিয়ে তারা বড় হতে পারে, সেটা রাজনীতিতে আপনি খারাপ বলতে পারেন। আমি আপনার কাছে আসবো, আমি মাহবুব কামাল ভাইয়ের কাছে যাব এখন। কাজের ক্ষেত্রে তারা যদি এমন কোনো কাজ করে, অতীতে যা করেছে তো করেছে, সেটা আছে, এক ধরনের কথা আছে। তারা যদি ওই বড় হওয়ার সুযোগ নিয়ে এমন কোনো কাজ করে যা দেশ ধ্বংস করার শামিল, গণতন্ত্র ধ্বংস করার শামিল, বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস করার শামিল, সেটা অতীতে যেমন জনগণ রুখে দিয়েছে, এবারও জনগণই রুখে দেবে। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মাহবুব কামাল ভাই আছে। জি, অবশ্যই। রাজনীতিটা ঠিক করে, প্রতিপক্ষ ঠিক করে যে আমার রাজনীতিটা কেমন হবে, প্রতিপক্ষ ঠিক করে আমি কাকে প্রতিপক্ষ মনে করছি, সেই সময় আমার রাজনীতিটা সেইভাবে হবে। যেমন ধরেন একটা উদাহরণ দেই, জিয়াউর রহমান যদি 71-এ শহীদ হইতেন, তাহলে জিয়াউর রহমান এই জাতির কাছে, আওয়ামী লীগারদের কাছে সারা জীবনের জন্য হিরো থাকতেন। যেহেতু উনি রাজনৈতিক প্রতিপক্ষ হয়েছেন, সেহেতু জিয়াউর রহমান রাজাকার। ঠিক আছে। আবার দেখেন খন্দকার মোশতাক যেহেতু আওয়ামী লীগের প্রতিপক্ষ হয় নাই 75-এর পরে, হ্যাঁ, উনি এক ধরনের নির্বাসিত জীবন, ঘরে বসে বসে থাকতেন। তার বাসায় আগামসি লেনের তার বাসায় আওয়ামী লীগের একটা ঢিল পর্যন্ত ছুঁড়ে নাই, কারণ সে রাজনৈতিক প্রতিপক্ষ না। রাজনৈতিক প্রতিপক্ষ কে তখন? ফারুক, রশিদ, এই এরা তখন তাদের বিরুদ্ধে। দেখেন আজকে যে ওনাকে বলতেছি, আমরা দীর্ঘ 16 মাস ধরে, 15 মাস ধরে যে স্বাধীনতার পক্ষে কথা বলে গেলাম, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে গেলাম, তখন কিন্তু আপনারা এইভাবে কথা বলেন নাই। আজকে যেহেতু জামাত আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছে, আপনারা আমাদের চেয়ে বড় মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। হ্যাঁ, আমার মনে হয় 16 মাসে আমি শুরু থেকেই কিন্তু তাদের এই সমস্ত বিষয় না ওইভাবে আমরা শুনি। আমি আপনার সঙ্গে দেখা হয় না, বাট আমি বলতেছি শুনেন, এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধের স্মারক টারক ভাঙা হয়েছে, আপনারা প্রতিরোধ তো দূরের কথা, মৃদু প্রতিবাদ করছেন। এখন যেহেতু ভোটের রাজনীতিতে জামাত আপনাদের শত্রু হয়ে গেল, এখন আপনারা আমাদের চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমরা ঝুঁকি নিয়ে 15 মাস কথা বললাম, হ্যাঁ, ঝুঁকি নিয়ে আপনারা এগুলো এনজয় করলেন, বুঝছেন প্রিন্স ভাই? এখন ওরা আমাদের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এখন মানে মুক্তিযুদ্ধ করতেছে। ফলে প্রতিপক্ষ ডিসাইড করে যে আমার রাজনীতিটা কেমন হবে। আমার প্রতিপক্ষ হবে সেই আমার মানে তখনকার রাজনীতি আমার সেইভাবে হবে। এইটি বাংলা। এইখানে আমি যেটা প্রিন্স ভাইকে বলতেছিলাম গাড়িতে আসতে আসতে, এইখানে কৌশল হচ্ছে মানে প্রিন্সিপাল, প্রধান, আর হচ্ছে নীতি হচ্ছে সেকেন্ডারি। কৌশল সবসময় নীতিকে ওভাররুল করতেছে। কৌশল ডিসাইড করতেছে নীতি কি হবে, নীতি কৌশল ডিসাইড করতেছে না। হ্যাঁ, এইটা আমরা দেখতেছি গত 53 বছর যাবত, এইটাই দেখতেছি। ফলে কখন কে কি বলবে না বলবে, কি করবে না করবে, এইটা আনপ্রেডিক্টেবল। ওই যে যখন তার শত্রু হয়ে যাবে সেই অনুযায়ী রাজনীতি ঠিক করবে, এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, বাংলাদেশের নীতি সর্বস্ব, রাজনীতি আর নেই, সব কৌশল সর্বস্ব। হ্যাঁ, ফলে হ্যাঁ, এটা আসার কথা।
এখন বিএনপির মতো একটা বড় দল যেহেতু মুক্তিযুদ্ধের আদর্শকে আফল করার একটা সংগ্রামে নামছে, এটা আমাদের জন্য একটা স্ট্রেংথ। আমাদের জন্য যারা আমরা 16 মাস ভয়ের সংস্কৃতির মধ্যে কথা বলছি মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের জন্য বিএনপি পাশে এসে দাঁড়াইছে, এটা আমাদের জন্য একটা ব্লেসিং। আমি মনে করি এটা আমাদের ব্লেসিং, এটা ক্যারি ফরওয়ার্ড। ভাই এটাকে ক্যারি ফরওয়ার্ড করেন, আমরা আছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, আরেকটু যোগ করতে চাই, একটু জানতে চাই আপনার কাছে যে মানুষ তো অনেক আগে প্রত্যাশা করেছিলেন তারেক রহমান আরো আগে দেশে ফিরবেন। তার এই দেশে ফেরাটা দেরি হওয়ার কারণে কি বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক সংকট এটি তৈরি হয়েছে? হ্যাঁ, উনি আগে আসলে আরো সিচুয়েশন আরো আগে ভালো হইতো। এবং উনি ওনার তো আসার মানে আমি এটা এখন বলি, আমি বলছিলাম যে উনি ফিরবেন না, ঠিক আছে, আমি স্বীকার করে নিতে বলছি। এইটা ওনার এখনও ফেরার কথা ছিল না, ঠিক আছে। উনি কতগুলি জিনিস সলভ করছেন, ফলে উনি ফিরতে পারছেন। হ্যাঁ, এবং আমি একটা বলছিলাম, মানে এগুলি তো আমার সব কথা সবাই শুনে না, তো এই জন্য আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে। যেমন ধরেন, একজন নাস্তিক যতক্ষণ না পর্যন্ত আস্তিক হবে ততক্ষণ পর্যন্ত সে তার সমস্ত কর্মকাণ্ড নাস্তিকতাকে কেন্দ্র করে হবে। যদি সে কখনো আস্তিক হয়, তাইলে তার বিহেভিয়ার, তার কথাবার্তা পাল্টে যাবে। আমি বলছিলাম যে এই যে -2 থিওরি, বিএনপিকে মাইনাস করা, এই থিওরি থেকে যতদিন না পর্যন্ত সরে আসবে এই পক্ষ, মানে বিএনপিকে মাইনাস করার পক্ষ, ততদিন পর্যন্ত এগুলি চলবে। যদি কখনো এই -2 থিওরি থেকে সরে আসে, তাইলে সিচুয়েশন চেঞ্জ হবে। তো এখন এটা সরে আসছে, আর -2 থিওরি নাই, বুঝছেন, ফলে সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে। তা আমি ভুল বলি নাই, কিন্তু আমি এগুলি বলে গেছি জিনিসগুলো, যে কোনটা হলে কি হয়। প্রথম দিকে মনে হচ্ছিল এটা -2 থিওরি, প্রথম দিকে মনে হচ্ছিল না, সবাই মনে হচ্ছিল। এখন ওই যে নাস্তিক আস্তিক হয়ে গেছে, এটা উপমা আর কি। তো ফলে তার এখনকার কর্মকাণ্ড এরকমই হবে। যদি নাস্তিকই থাকতো তাইলে আর এরকম হইতো না। ফলে এগুলো বাংলাদেশে কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না। ওই যে আমি কালকে বলতেছিলাম যে ওয়েদার ফোরকাস্ট 7 দিনের বেশি করা যায় না। হ্যাঁ, তা আমাদের দেশের পলিটিক্যাল ফোরকাস্টও আপনার, মানে আমি একটু রসিকতা করে বলছিলাম একটা টক শোতে যে আমার কথা 24 ঘন্টার জন্য প্রযোজ্য, এরপরে কিন্তু ধরবেন না, এরপরে আর ধরবেন না। তো 24 ঘন্টার জন্য প্রযোজ্য, এখন তারেক রহমান আসছে, আমার কথা তো ইনভ্যালিড হয়ে গেছে 24 ঘন্টা পরেই, তাই না? ধন্যবাদ আপনাকে মাহবুব কামাল ভাই, ধন্যবাদ আপনাকে। আর রহিন হোসেন প্রিন্স, আমি আপনার কাছে একটু আসতে চাই যে মাহবুব কামাল ভাই যেটা বলছেন যে আমরা তো ধরেই নিয়েছিলাম যে তিনি ফিরবেন না, রাজনীতিতে মাইনাস ফর্মুলা, মাইনাস তত্ত্ব যে রয়েছে সেটা সম্ভবত সত্য হওয়ার একটা সম্ভাবনা ছিল। এই সত্য হওয়ার সম্ভাবনাটা কি তিনি যখন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে তার দেশে ফেরাটা একক নিয়ন্ত্রণাধীন এবং অবারিত নয়, এই বক্তব্যের পর থেকেই কি এই ধরনের মানুষের মধ্যে প্রশ্ন জেগেছিল যে তিনি ফিরবেন না? না, আমি পয়েন্টটাকে একটু খেয়াল করেন। আমি মাহবুব কামাল ভাইয়ের কথা যদি বুঝে থাকি সেটা একটু রিপিট করছি এবং এটা বলি। প্রথমত হচ্ছে স্ট্যাটাসটা বিষয়টা ওনার উপরেই রাখি, বা ওনার দলের বিষয়, ওইটা নিয়ে আমার মন্তব্য করা উচিত না, কারণ আমি তো অনেক কথা আছে, ওটা না জেনে কেন আমি বলতে যাবো, ওটা দরকার নেই। কিন্তু রাজনীতির প্রথম গুরুত্বপূর্ণ কথাটা কি, যেটাকে আমাদের এই মতের কোনো দ্বিমত নাই, সেটা আপনি খেয়াল করেন। ওই যে 1/11-এর সময় যখন ছিল যে -2 ফর্মুলার, তার মধ্যে আর একটা হচ্ছে বিরাজনীতিকরণের ফর্মুলা। তো সেই জায়গা থেকে আপনি তো মনে রাখতে হবে যে তার মধ্যে একটা কী ছিল, যে তখন ছিল তো আওয়ামী লীগ আর বিএনপি বা ওই ঘরানার জিনিসগুলো এবং বিরাজনীতিকরণের দ্বারাকে করা। এইবারও এই যে অভ্যুত্থানের কথা, অভ্যুত্থানের পরে নানা গ্রুপ নানা ধরনের পদক্ষেপ নিতে চেয়েছে, তারা তো এখান থেকে সরে আসে নাই। এবং এখনও মাহবুব কামাল ভাই যেটা বলছেন, ওর শব্দটা খেয়াল করেন, যে হয়তো সরে আসছে বলে তিনি আসছেন, কিন্তু এটা শেষ হয়ে গেছে, এটা কিন্তু অন্ততপক্ষে আমি এখনও মনে করি না। মনে রেখেন সেটা কারণটা কি, কারণ বিরাজনীতিকরণের ধারা তারা যদি এটা করতে পারে, তাহলে ওই যে বাংলাদেশকে একটা ফেলেস্টেট করা, এই দেশের উপরে আধিপত্য বিস্তার করা, একটা কি বলবো অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখা, তাহলে অন্যদের সুবিধা হয়, তারা ওইটা চাইবেই। সুতরাং আপনি ওই টানাপোড়েন সবসময় চলবে, কিন্তু আমরা দেখতে চাইবো যে ওই আলোচনার থেকে যে আমরা আমাদের সামনে যতটুকু যখন সুযোগ, পজিটিভ সুযোগ আসে, যেমন পজিটিভ সুযোগের এখানে আলোচনাগুলো কিন্তু আমরা করেছি, সেই সুযোগটা আমরা কত এজ এ রাজনৈতিক দল যার যার মতো করবে। কিন্তু আর একটা দায়িত্ব আছে, যে কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সাধারণ মানুষ, তাদেরকে সচেতন সংগঠিত আমরা তো করতে পারছি না। আমি মাহবুব কামাল ভাইয়ের কথা খুবই কারেক্টলি শুনছিলাম এবং উনি যা বলেছেন তার সাথে আমার দ্বিমতের কোনো কারণ নেই, কারণ আমরাও তো অনেক কথা বলি, আমরাও তো পারছি না, কিন্তু অনেকে তো পারছে, তাদেরকে যতই আমরা বিরোধিতা ফোর্স করি। কিন্তু আমি মানুষকেও বলবো যে যারা আপনারা আকাঙ্ক্ষা করছেন,
আপনাদেরকেও তো ভূমিকা রাখতে হবে। আপনারা যদি ভূমিকা না রেখে শুধুমাত্র আকাঙ্ক্ষার মতো ভূমিকা পালন করেন তাহলে তো হবে না। তা আমি আশা করব যে ধরেন এই যে এইবারের মধ্য দিয়ে আমাদেরও তো সবারই অভিজ্ঞতা হলো, সুতরাং মূল্যায়ন কিন্তু এক কথা অনেক সময় হয় না। অনেক সময় হয় কি টেলিভিশন টক শোতে প্রশ্ন উত্তরে আমরা একটা কথা বলি, তাতে সামগ্রিক কথাটা কিন্তু আসে না। কিন্তু আমি মনে করি যে সময় আমরা কথা বলছি আমাদের সামনে যেমন নেগেটিভ কতগুলো ধারা আছে, কিন্তু আমাদের সামনে কতগুলো পজিটিভ যাওয়ারও সুযোগ আছে। আমি খালি একটু প্রভুক্ত হয়ে বলি, এই কথা অস্বীকার করার কোনো কারণ নেই। সরকার যদি ইচ্ছা না করে কোনো ঘটনা ঘটতে পারে না, এক্স্যাক্টলি। এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি দেখেন এই যে আপনি খুবই যেভাবে আপনি ভূমিকা নিচ্ছেন, আমরা কিন্তু সরকারকে অনেক আগে থেকে বলছিলাম যে আপনি অন্ততপক্ষে নিরপেক্ষভাবে এই ভূমিকা পালন করেন। কিন্তু এই কথা কি বলবেন, সরকার এই কথা বলে আমাদের সাথে তো ভাই দেখা সাক্ষাৎ দেয়, দেশটা ছোট, লোকও তো সবই আমাদের পুরনো পরিচিত, তা দেখি তো বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। এখনো পর্যন্ত অনেকের ইচ্ছা আছে পারলে ক্ষমতা দীর্ঘায়িত করবে, পারলে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে নির্বাচনকে বিলম্বিত করবে। সুতরাং ওই সুযোগ দেওয়া যাবে না। যতটুকু পারি আমরা গণতন্ত্রের পথে হাঁটার কাজটা করি, এবং মানুষকে এইটা বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। সব কিছুতে হ্যাঁ বলার দরকার নেই, একটু না বলা শিখতে হবে, প্রতিরোধ করতে হবে। তাহলেই বোধ হয় এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, গণ অভ্যুত্থান একের পর এক যেটা করছে এটা আমরা পথ হারাবো না, না হলে বড় আরো সংকটে পড়তে পারি। ধন্যবাদ আপনাকে। যাবার আগে 1 মিনিট সময় দিতে চাই বা 2 মিনিট সময় দিতে চাই রহমতুল্লাহ ভাই আপনাকে। বিএনপির অনেক ত্যাগী নেতা রয়েছে যারা 16-17 বছরে রাজপথে অনেক রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপিকে কথা বলে বাঁচিয়ে রেখেছিলেন। তারা অনেক ক্ষেত্রে মনোনয়ন বঞ্চিত হলেন এবং আসন্ন নির্বাচনে অনেকে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তারেক রহমান কি পারবেন সে বিষয়টি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে? জি, তার আগে একটি কথা অল্প একটু সময় জি, দিয়ে আমাকে। আমরা শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে ছোট করে একটু মাহবুব কামাল ভাই বলেছেন যে 5ই আগস্টের পরে 15-16 মাস এই কাজগুলি চলে আসতেছে মুক্তিযুদ্ধকে পুনরুজ্জীবিত করার, মানে ওনার বক্তব্যের যেটা সার, এবং সেখানে ওনারাই কথা বলেছেন, আর কেউ কথা বলেননি। এবং বিএনপি এখন বুঝতে পেরেছে যে বিএনপি হচ্ছে জামাতের মানে বিএনপি হচ্ছে জামাতের ভোটের প্রতিপক্ষ, মানে নাকি হ্যাঁ বিএনপির ভোটের প্রতিপক্ষ জামাত। এখন আমরা একটু জোরে সোরে কথা বলছি। আমি এটা বিনয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি, আসলে সেটা না। কারণ প্রথম থেকেই আপনি দেখবেন যে 5ই আগস্টের 3 দিনের মাথায় জামাত কিন্তু বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবেই কথা বলা, টার্গেট করা, এবং প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গা তারা মোটামুটি পরিকল্পিতভাবে দখল করে তারপর কিন্তু তারা মনে করছে ক্ষমতায় চলে আসছে। ভাবটা এখনও কিন্তু এরকমই, একটু মনে হয় কমছে গত কয়েকদিনে। আগের থেকে ওই 15 মাস কিন্তু তারা মোটামুটি সরকারের এই যে নির্বাচন বানচাল করার যে টার্গেট যারা করতেছে, তারা মনে করতেছে যে নির্বাচন না হইলেই তো আমরা ক্ষমতা ভোগ করতে পারতেছি, ক্ষমতার স্বাদ ভোগ করতে পারতেছি। দেশটা তাদের কাছে বড় না, দেশ জাহান্নামে যাক, আমাদের ক্ষমতা ঠিক আছে না। এবং আপনি ধরেন যে 71কে ছাপিয়ে 24কে বড় করে তোলা, সংবিধান ছিঁড়ে বেরোতে ফেলা, তারপরে আপনার অনেক কিছুই তো সেখানে কিন্তু বিএনপি কিন্তু 16 মাস আপনাদের পাশেই ছিল। এবং এইটা আমার মনে হয় যে আপনি একটু বিবেচনা করলে ভালো। -2 যে থিওরি, সেটা এখন আপনি বলেছেন যে ওটা নাই। আমি মনে করি এটা তাদের ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র কখনো বন্ধ রাখে না। এই -2 ফর্মুলা কিন্তু আমরা 1/11 থেকে শুনে আসতেছি, আবার কিন্তু 5 তারিখের পরে আবার সেই -2-3 ফর্মুলা। তো এই ষড়যন্ত্র থাকবেই। ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সাথে নিয়েই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমি এই বিষয়ে কিছু না বলি, আপনি যে বিষয়টা বলেছেন যে ভাই আসলে তো আসন তো 300 আসন, সেখানে অনেকে ত্যাগী ছিল, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। কোনো জায়গায় হয়তো কিছু সমস্যা হচ্ছে, এটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে আন্দোলন সংগ্রামে থাকার দাবিদার তো অনেকে, বাস্তবে এরকম ত্যাগ স্বীকার করেছে অনেক। এরপরে ওখানকার পপুলারিটির ব্যাপার আছে, তারপর প্রভাব প্রতিপত্তির ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে এটা তো একটা বড় ধরনের ঝামেলা। আর বিএনপি তো এই দিকে মনোনিবেশ করার সময় কম পেয়েছে বেসিক্যালি, যদিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামগ্রিকভাবে চেষ্টা করেছেন এবং অনেক জায়গায় উনি ম্যানেজ করে নিয়ে এসছেন। বাকিগুলো আমার মনে হয় যে পরিপূর্ণভাবে উনি সফল হবে, সফল হবে, সেই বিশ্বাস আমাদের আছে। জি,
ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আবার টান তো 2 মিনিট তো উনি পড়লেন, আমি জি, আপনার যদি বলা থাকে তাহলে একটু একটু শুনতে চাই। আমাকে জি, তো মাহবুব বলুন কামাল না। ভাই। জি, দেখেন, আমরা কোনো দল বুঝি না। আওয়ামী লীগ কে ক্ষমতায় আসবে এটা আমাদের কনসার্ন না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কে আসবে এটা আমাদের কনসার্নই না। আমাদের কনসার্ন কতগুলো জিনিস। একটা হচ্ছে যে আমরা যে সরকার আসুক আমরা মুক্তিযুদ্ধকে সমান সম্মান করতে পারবো কিনা, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারবো কিনা, ঠিক আছে, আমরা কথা বলতে পারবো কিনা, হ্যাঁ, এগুলি আমাদের কনসার্ন। কে ক্ষমতায় আসলো না আসলো এটা আমাদের ব্যাপার না। এবং এইটা আনার জন্য মুক্তিযুদ্ধের গ্লোরি, আমাদের কালচারাল হেরিটেজের গ্লোরি এবং কথা বলার স্বাধীনতা, এইটা আনতে গেলে আমাদেরকেই উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ফিউচার। আমাদের ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। লেট আস ক্রিয়েট আওয়ার ফিউচার। এবং এইটা সবারই দায়িত্ব। আমাদের ফিউচার নির্মাণ করার দায়িত্ব শুধু তারেক রহমানের না, হ্যাঁ, এইটা আমাদের সবার দায়িত্ব, আমাদের ফিউচার ক্রিয়েট করা। এবং আমরা কোনো দল বুঝি না, আমাদের এজেন্ডা 3টা। এই বিষয়ে বলবো না, বাট আমাকে একটু 30 সেকেন্ড হয়ে গেছে আমার। না ঠিকই, আমি খালি বলি উনি যে কথা বলেছেন আমি আপনার আমি কাছে একমত, আরো সহমত, একটু আমি প্রশ্ন কোনো যোগ সময় করতে দেওয়ার দরকার চাই। নেই, জি। খুবই 100% একমত হলাম। এই কাজটা সবাইকে আসলে করতে হবে। হ্যাঁ, আমি আপনার কাছে তাকে একটু বলেছিলেন যে তারেক রহমান সাহেব আগে আসেননি, এখন মনে হয় উনি একটু ম্যানেজ করে তারপরে আসছেন। এটা আমি একটু দ্বিমত পোষণ করি। ম্যানেজের রাজনীতি করলে তারেক রহমান সলভ সাহেব করছি, ম্যানেজ বলি নাই, আমি বলছি সলভ করে আর সমাধান করে। দুইটা পার্থক্য আছে। না 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 না, এক কথা না, Manager solve সমস্যা এক কথা সমাধান না। করে আসা, ম্যানেজ করে আসা, সলভ আর দুটো অর্থ ভিন্ন। রাজনীতিতে সলভ করতেই হবে। তো এটা আসলে তারপরও সলভ ম্যানেজের মধ্যে কিছু পার্থক্য অবশ্যই অনেক আছে। পার্থক্য, অনেক পার্থক্য। অনেক পার্থক্য আছেন। সলভের সময় যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোর পরে সলভ জিনিসটা একটু ইয়ে ছিল আর কি। যাই হোক, আমরা সকলেই একমত যে আমাদের ভাই, মুক্তিযুদ্ধ, এই যে শুনেন। আমার মুক্তিযুদ্ধ সবার আগে, সব কিছু কি সমানভাবে দেখব ভাই, কিন্তু ভুলে হোক আর এভাবে হোক, শেষ কথাটা ছিল মুক্তিযুদ্ধকে আমরা সমানভাবে দেখতে চাই। ওই কথাটার অর্থটা একটু ভিন্ন যায়। মুক্তিযুদ্ধকে সবার আগে রাখার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকব এবং যারা এটার সঙ্গে প্যারালাল কিছু করতে চাইবে তাদের সকলকে প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সকল। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, যাওয়ার আগে রুবিন হোসেন প্রিন্স, আপনাকে একটু সময় দিতে চাই, সবাইকে যেহেতু দিলাম। নির্বাচন বানচালের যে কথা হচ্ছে বা যে ষড়যন্ত্র দেখা দিচ্ছে, তারেক রহমান কি পারবেন নির্বাচন বানচালের চেষ্টা ঠেকাতে? দেখুন, আমি দুইটা মন্তব্য করি, কারণ আলোচনা বড় না হলে তো একটু ভুল বোঝাবুঝি হয়। আপনি যেহেতু বারবার তারেক রহমানের কথা বলছেন, কথাটা যথার্থ এই অর্থে, কারণ তিনি এসেছেন এবং বিএনপির মতো একটা বড় দলের প্রধান, কারণ এখনকার পুরো সংকট উত্তরণের ক্ষেত্রে বিএনপি একটা বড় ভূমিকা রাখতে পারে। এই বিবেচনায় আমি মনে করি যে আমি যতটুকু বিএনপির স্ট্যান্ড বুঝেছি, আমরা আমাদের তাদের সাথে, তারেক রহমানের সাথে সরাসরি না হলেও আমি দলের কথাই বলছি, আমি দলকেই প্রাধান্য দিতে চাই। তো তাতে তারা 12 তারিখের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, যতই সংকট হোক না কেন। আমার ধারণা তিনি দলের ডিফ্যাক্টো প্রধান হিসাবে এখানে থেকে আরও ইউনাইটেডলি ওই কাজটা করতে পারবেন বলে আমি প্রত্যাশা রাখি। শেষে আজকের আলোচনা একটা কথা বলি, অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে, কিন্তু একটা আলোচনা অনেক সময় আমরা হয়তো বুঝতেও পারি না বা বুঝলেও খেয়াল রাখি না। মাহবুব কামাল ভাই বলেছেন, এইটা দেখেন একজন রাজনৈতিক দলের কর্মী। আমি বলি ব্যক্তি জীবন, মানুষের জীবনে ওই জায়গায় না যেতে পারলে হবে না। আপনি প্রথমে তো নীতিটা ঠিক করতে হবে রে ভাই, তারপরে নির্ভর করে আপনি কৌশল করেন। কিন্তু কৌশলটার ঠিক করার পরে যদি নীতি করেন, তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। যে কথাটা আজকে উনি এখানে রিপিট করেছে, আমাদের পারস্পরিক আলোচনা হয়েছে, আমি মনে করি, এবং এই দায়িত্ব শুধু ব্যক্তি দলের উপরে ছেড়ে দিয়েন না। কারণটা বিখ্যাত কথা আছে, ওই আমাদের দলের সাবেক নেতা বলেন যে জমি বর্গা দেওয়া যায় তো স্বার্থ বর্গা দেওয়া যায় না। এখন আমরা যদি নিজের স্বার্থ বর্গা দেই আর ভালো কিছু হচ্ছে না আশা করি, এটা ভুল হবে। সুতরাং আসেন আমরা নীতিটা ঠিক রেখেই আমরা আমাদের দেশকে অগ্রসর করার ক্ষেত্রে ভূমিকা রাখি, আর সব অপশক্তির বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে কথা বলি। 1-2 জন কথা বলবে, এটার মধ্যে যেন আমরা না শেষ থাকি। করি, কখনো কখনো ওয়ান ইন্ডিভিজুয়াল আপনার কালেকটিভ বডির চাইতে বেশি ভূমিকা পালন করতে পারে। যেমন ধরেন যে গ্যালিলিও, ওয়ান এগেনস্ট অল, উনি বলছিলেন যে পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না, ওয়ান। সেই জন্য আমি বলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল শুড প্লে হিজ রোল। হ্যাঁ, তাইলে কিন্তু হবে। ইন্ডিভিজুয়ালকে খাটো করে দেখার কিছু নাই। সামটাইমস ইট ইজ বিগার দ্যান কালেকটিভ বডি।
জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।